হাই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। যদি এই ভয়েসটা চিনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন সময় হয়ে গেছে ইরাজকে স্বাগতম জানানোর, আর আমিও স্বাগতম জানাচ্ছি। এবং ড্রিমস অ্যাভিনিউ শুনছেন আপনি এই মুহূর্তে। শুরু হয়ে গেল ঠিক এই মুহূর্তে শুক্রবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ। হটসিট থেকে সবাইকে শুরুতেই শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। যা যা জানানো হচ্ছে সব জানিয়ে দিলাম। এবং একটাই কথা, দুটো পর্যন্ত পুরো 3 ঘন্টা আমার সাথে থাকতে হবে। এবং শুধু থাকলেই হবে না, আমাকে যে কোনো কিছু জানাতে পারেন, যে কথাগুলো আপনি আমার সাথে শেয়ার করতে চান, যে গানগুলো শুনতে চান, যে কথা বা গান কাউকে ডেডিকেট করতে চান, অথবা যে কোনো কিছুর জন্য আমি আপনার আজ্ঞাবহ দাসানুদাস হয়ে আপনার পাশে আছি রাত 2 পর্যন্ত। SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, কথাবার্তা, যা কিছু অনুরোধ, উপরোধ, আদেশ, উপদেশ, সমালোচনা, প্রশংসা, ভর্ৎসনা, যে কোনো কিছু আমাকে জানিয়ে দেবেন। এবং যে নাম্বারে পাঠাবেন SMS-টা সেটা হচ্ছে 6969। এই নাম্বার, একই নাম্বার, অনেক কিছু বদলে যায় কিন্তু আমি চেঞ্জ হই না, আর আপনার নাম্বারটা চেঞ্জ হয় না। সো প্রথম আমরা যে গানটা দিয়ে আজকে প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের নিয়ে একটা গান শুনলো, মানে প্রথম গান হিসেবে শুনলে কেমন হয়। এবং ছেলেরা হয়তো ফোস করে দিল, এই যে বলেছিলাম না এই ছেলেটা, যে শুরুর গানটাই মেয়েদের নিয়ে। আমি কি করবো ভাইয়া, যখন পুরুষ গায়করা গান গায় মেয়েদের নিয়ে অনেক গান গায়, কারণ পুরুষরা উদার। নারীরা যখন গায় ছেলেদের নিয়ে খুব একটা গান গাইতে আমরা দেখি না, তারা উদার না। মাফ করবেন, আমাকে জেন্ডার বায়াসে আমাকে অভিযুক্ত করবেন না। আপনি হিসাব করে দেখুন যে ছেলেরা কিন্তু মেয়েদের নিয়ে অনেক গান করে, কিন্তু মেয়ে ভোকাল যারা বা মেয়ে আর্টিস্ট যারা দেখবেন ছেলেদের নিয়ে খুব একটা গান কিন্তু নেই। শাহানার একটা গান আছে, একটা ছেলে মনে রাগিনাতে ধীর পায়েতে, এছাড়া খুঁজলে কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না, তাই না? আমার কথা কি ভুল? তাই যদি হয় আপনি একটা গান লিখে জানিয়ে দিন। আচ্ছা, আজে বাজে কথা অনেক হয়েছে, আমরা এবার কাজে কথায় চলে যাই। সো লেটস এনজয় দ্য সং, এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। গোধূলির পরিতৃপ্ত পাখিদের চোখের মতন চোখ জ্বালিয়ে কোনো মানব পাখিকে এখন জগতে কোনো গোধূলিতে ঘরে ফেরা চঞ্চল হাওয়ার শান্ত সঙ্গী হতে দেখি না এখন আর। এখন বরং প্রত্যহ দেখি রোদে পোড়া হয়রান হাওয়ার ঝোড়ো ঝোড়ো ঝাপটায় নিজেকে ছেড়ে ভয়ের ভাবনার শৌখিন বিলাপে মত্ত পৃথিবীর বিশ্বস্ত বাগানে। মা যখন ঘরে ডাকে, মায়ের ডাকের উত্তরে শখেদে বলে, বড় ভয়, বিশ্বাস তোমাতে হারিয়েছি, বরং তোমাতে অবিশ্বাসে শান্তি পাই। মাগো, কি কৃতজ্ঞ দিনে তুমি সন্তানের দায় আমার দুর্বল কাঁধে তুলে দিয়ে আমাকে ডোবালে অকৃতজ্ঞতার পাপে। একবার তাকিয়ে দেখনি আমি আক্ষেপে পুড়ে মরি, আর বাস্তুহারা যৌবনের ভার বয়ে বয়ে কি যে ক্লান্তিকে এখন বড় ভালোবাসি আমি। ক্লান্তিকেই ভালোবাসে এখন এই পৃথিবীর সন্তানেরা। তাই অবিশ্বাসে সমর্পিত রেখে সব জীবন, যৌবন, নৈরাশ্য এবং কিছু অস্থিরতা তুলে নিয়ে সন্তর্পণে সাজায় নিজের চারপাশে। আহা, তারা প্রাণের পুতুল যেন। নানামতো পুতুলের মুখে শূন্যতাবোধের এক সাদা বুলি বেঁধে দিয়ে বলে, এ যুগের রঙ্গমঞ্চে যথাযথ সংলাপের ভার নিয়েছি। হঠাৎ বিক্ষুব্ধ দর্শক দলে রব ওঠে। এইসব পার্শ্ব চরিত্রের অভিনয়ে হয়নি সফল কোনো নাটকে পৃথিবীতে। তাই আমরা নতুন কোনো নায়কের অপেক্ষায় আছি। হতে পারেন আপনিও সেই নায়ক। শুনছিলাম একটু আগে হাসান হাবিবের একটা কবিতা, দুর্দান্ত কবিতা, অসাধারণ কবিতা। গায়ের পশমের রোমকূপে যদি বলি আমি, একটা অন্যরকম শীর্ষের অনুভূতি জাগে, তাই না? অসাধারণ একটা কবিতা। তাই অন্য কোনো নতুন নায়কের অপেক্ষায় আমরা আছি। হতে পারে আপনি আগামীকালকে সেই নায়ক। We'll save the world. So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, আর শুনছেন রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আপনাকে আরেকবার স্বাগত জানাই। যখন সময় 11:21। থাকলে ঠকবেন, মনে হবে কি জন্য ঘুম নষ্ট এখন থাকলাম, না থাকলে আরো বেশি ঠকবেন, কারণ আজকে রাতই হতে পারে সেই রাত যে রাতে গভীর অনুরাগে আপনার নামটা অনিহার আমি বলে আপনার প্রিয় গানটা প্লে করবো। এবং হয়তো আপনার যে কথাটা শেয়ার করতে যাচ্ছেন এই মুহূর্তে, সেটা হয়তো একটু পরেই আমার কণ্ঠে প্রতিধ্বনিত হবে। আর আজকে কিন্তু বেশ কিছু সেগমেন্ট থাকছে। আজকে FM লাইব্রেরি থাকবে, আজকে মুভি অফ দ্য উইক থাকবে, আজকে অনেক কিছু থাকবে। হ্যাঁ, সে যাই হোক, আমরা এই মুহূর্তে
একটু বলে নিই আমরা কে কি গান শুনলাম। ছেলে মেয়েতে আমি কোনো বিভেদ রাখিনি, প্রথমেই শুনলাম মেয়েদের নিয়ে একটা গান, আয়ুব বাচ্চুর মেয়ে, এবং তারপর ছিল ছেলেদের নিয়ে একটা গান, শাহানার কণ্ঠে শুনলাম একটা ছেলে। আর এই মুহূর্তে কিছু SMS না পড়লি না, আমাকে প্রথম SMS তুলি নামের একজন পাঠিয়েছেন। তুলি ফার্স্ট SMS সেন্ডার, নতুন একজন প্রথম SMS সেন্ডার পেলাম আজকে আমরা। একা হ্যালো, এবং রাশেদ নারায়ণগঞ্জ থেকে সারাটা দিন বই পড়ে পাঠ করলেন। সৈয়দ ওয়ালিউল্লাহর একটা ছোট গল্প পড়লেন, আল মাহমুদের কবিতা পড়লেন। খুব ভালো পাঠ্যাভ্যাস, খুব ভালো অভ্যাস, যে অভ্যাসটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এখন আমরা আগের চেয়ে অনেক বেশি পড়াশোনা করি, অবশ্যই আগের থেকে অনেক বেশি পড়ি, পড়ার অভ্যাস সবার বেড়েছে, কিন্তু সেটা মোবাইলের স্ক্রিনে। বা অ্যাকচুয়াল বই পড়ার অভ্যাসটা এখন হারিয়ে যেতে বসেছে আস্তে আস্তে। একটা সময় হবে বই হয়তো জাদুঘরে থাকবে, আমরা শাহবাগের জাতীয় জাদুঘরে দেখতে যাব, এবং টিকিট কেটে হয়তো নতুন প্রজন্মে কোনো এক ফুটফুটে শিশু কোমলমতি কণ্ঠে বলবে, আব্বু এটা কি? তখন তার বাবা বলবে, এটা হচ্ছে বই। আজ থেকে বহুদিন আগে মানুষ এটা হাতে নিয়ে সময় কাটাতো, কত বিনিদ্র প্রহর কাটাতো, রাত জেগে বই পড়তো, ঘুম নষ্ট করে দুপুরবেলা হয়তো সকল কাজ শেষ করে সংসারিক গৃহিণী হয়তো একটা বই হাতে নিয়ে কিছুক্ষণ নিজের একান্ত সময় কাটাতেন, বইটাও পড়তেন। তখন সেই আমলে, সেই যুগে মানুষজন কোথাও যেতে যেতে ট্রেনে গল্পের বই পড়তো, অনেক সময় এরকম বই পড়ে মানুষ কাটিয়ে দিত। তখন মানুষ প্রিয় মানুষটা জন্মদিনে বই গিফট করতো, তখন সে পিছিয়ে বলবে, আব্বু তো কতদিন আগের কথা বলছো, তো তখন বা বলবে সে অনেক কাল আগের কথা। তো সেই যাই হোক, বই পড়ার অভ্যাস ভালো অভ্যাস। এবং শ্রুতি আমাকে জানিয়েছেন 2 সপ্তাহ আগে তুমি অস্কার অ্যাওয়ার্ড নিয়ে অনেক কিছু বলেছিলে, অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন ছোট করে কিছু মন্তব্য করো। কিছু বলতে গেলে হৃদয়টা ভেঙে খান 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 অনেকগুলো টুকরা হয়ে যাবে। আমি 19টা প্রেডিকশন করেছিলাম অস্কারের, এবং তার মধ্যে 14টা সঠিক হয়েছে, যেটা বলেছিলাম তারাই পেয়েছে, কিন্তু সবথেকে বড়টাই পাইনি। এটা খুব হৃদয় বিদারক হয়েছে আমার জন্য। আমি ব্যক্তিগতভাবে লা লা ল্যান্ডের ফলোয়ার ছিলাম, কিন্তু এক নাটকীয় ঘটনার মাধ্যমে যা দেখালো অস্কারে বা শেষ পর্যন্ত, সে আর বলার কিছু নেই। শেষ পর্যন্ত মুনলাইট অস্কার পেয়েছে। বাট আমার কাছে যেটা মনে হয়, যদিও একটা মানে শেষ মুহূর্তে দুই ভাগে দুই সিনেমা ফলোয়াররা বিভক্ত হয়ে গিয়েছিলেন। একদল লা লা ল্যান্ডের বিরোধিতা করছিলেন, তাদের এই অধিক জনপ্রিয়তা পছন্দ হচ্ছিল না। তারা বলছিলেন এটা একটা ওভাররেটেড সিনেমা, ইটস এ চিপ ট্র্যাশ রোম্যান্টিক মুভি, খুব সস্তা সিনেমাটিক গল্প, এরকম একটা দল দাঁড়িয়ে গিয়েছিল, এবং তারা এটাকে ওভাররেটেড বলছিলেন। আর তারা বলছিলেন মুনলাইটের এই যে যেখানে অনেক আবেগঘন ব্যাপার স্যাপার আছে, জীবনের অনেক মহত্তম সত্যের কথা বলা হয়েছে, যে সত্যের কোনো ক্ষয় নেই। যাই হোক, সরি ফর দ্য ইমোশন। আর আরেকটা দল আমার মতো, যারা নাদান, সিনেমা কম বুঝি, আমরা লা লা ল্যান্ডের ফলোয়ার ছিলাম, আমরা যেহেতু ক্রিটিক না। তো শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার মাধ্যমে মুনলাইট অস্কার জিতলো। বাট আমার কাছে যেটা মনে হয় যে গত বছর অস্কার অনুষ্ঠানের পরে একটা বেশ বড় সড়ো ক্যাম্পেইন হয়েছিল, হ্যাশট্যাগ অস্কার সো হোয়াইট। মানে সবাই একটু অভিযোগ করেছিলেন যে অস্কারের আসলে তারা সাদাদের প্রতি বেশি আনুকূল্য দেখায়, কালো অভিনেত্রী এবং ব্ল্যাক ডিরেক্টরদেরকে খুব একটা ভালো কিছু করলেও স্বীকৃতি দেওয়া হয় না। এটা নিয়ে খুব ব্যাপক একটা ক্যাম্পেইন হয়েছিল অস্কারের একাডেমি মেম্বারদের বিরুদ্ধে, যে তারা আসলে সেই ট্রেডিশনালিস্ট, কনজারভেটিভ, এবং তারা ব্ল্যাকদের প্রতি সমান চোখে তাদেরকে দেখে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, যার ফলে সেই ক্যাম্পেইনটা অনেক পালে বাতাস পেয়েছিল, অস্কার সো হোয়াইট ক্যাম্পেইন। এবং আমার ধারণা এবার তারা একদম দেখানোর জন্য উদ্গ্রীব ছিল যে আমরা অ্যান্টি রেশিয়াল, আমরা বর্ণবাদকে একদমই প্রশ্রয় দিই না, আমরা কালোদেরকেও সমানভাবে ট্রিট করি। ওটা দেখাতে গিয়ে আমার ধারণা মুনলাইটকে অস্কারটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এটা দিয়ে তারা দেখালো যে আমরা সাদা কালোর মধ্যে কোনো বিভেদ করি না, আমাদের চোখে, আইনের চোখে যেমন তেমনি আমাদের চোখেও সব সমান। আই থিঙ্ক এই প্রোপাগান্ডাটাই বেশি প্রাধান্য পেয়েছে অ্যাকচুয়ালি মুভির মেরিটের থেকে। আর এটা একটা বড় প্রুফ হলো যে এটা বেস্ট মুভি হয়েছে। ওই বেস্ট মুভি ক্যাটাগরি বাদ দিলে মুনলাইটের দূরে অস্কার, অ্যান্ড লা লা ল্যান্ড অলরেডি গট 6 অস্কার। সো ডেফিনেটলি অনেক সবকিছু মিলিয়ে তো একটা মুভি, টেকনিক্যাল সাইডস, অ্যাক্টিং, মিউজিক, ডিরেক্টিং, এভরিথিং, অ্যান্ড বেস্ট ডিরেক্টর, এই সব কিছুই পেয়েছে লা লা ল্যান্ড। বাট দ্য বেস্ট মুভি গোজ টু মুনলাইট বিকজ অফ অ্যান্টি-রেশিয়াল মুভমেন্ট। সো আমি আসলে অনেক কষ্ট পেয়েছি, এই জন্যই হয়তো এত কথা বলছি। আশা করছি আমরা নেক্সট ইয়ার আবার একটা ভালো সিনেমাকে, তবে আজকে আমি একটা সিনেমা দেখছি, স্প্লিট, খুব রিসেন্ট একটা সিনেমা। এই সিনেমাতে আমার ধারণা অলরেডি যে অভিনয় দেখলাম জেমস ম্যাকঅ্যাভয়ের, আমার ধারণা এইবারের মানে আগামী বছর যে অস্কার হবে তাতে সে অভিনেতার দৌড়ে তিনি থাকবেন। অসাধারণ অভিনয় করেছেন স্প্লিট সিনেমাতে জেমস ম্যাকঅ্যাভয়। এই ক্যারেক্টারটার মধ্যে ইন্টারেস্টিং, একজন সাইকোপ্যাথিক ডিসঅর্ডারের একজন মানুষ, সিরিয়াল কিডন্যাপার অ্যান্ড কিলার মেবি। একজন মানুষের 23টা ব্যক্তিত্ব থাকে, 23 পার্সোনালিটিস ডিফারেন্ট, একটার সাথে একটা কোনো মিল নেই। একটাবার চিন্তা করুন, একটা মানুষের 23 রকম ব্যক্তিত্ব, এবং প্রত্যেকটাতে দুর্দান্ত অভিনয়। এবং 24তমটা শেষ, আচ্ছা সিনেমার কেন এখন বলবো না, আমি কোনো একটা মুভি অফ দ্য উইক এটা কভার করবো, আজকে হতে পারে সেটা সেই দিন। বাট ইটস ডেফিনেটলি গুড মুভি স্প্লিট। অনেক বক্তব্য হয়েছে, আমরা এবার কি করতে পারি, আমরা এবার পরের গানে চলে যেতে পারি। যদি কোনো গান শুনতে চান
যদি কোনো নিজের কোনো কথা শেয়ার করতে চান প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপর কথাবার্তা লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। এখন আমরা কি গান শুনতে পারি? এখন আমরা অর্থহীনের একটা অর্থবহুল গান শুনতে পারি, তাই না? আশা করছি ভালো লাগবে। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। ইটস এপিটাফ আফটার এ লং টাইম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর ইরাজ হচ্ছে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু, যে শুক্রবার এই সময়টাতে রাত 11টা থেকে 2টো পর্যন্ত রেডিও আমার 88.4 FM এর হটসিটে থাকে ড্রিমস অ্যাভিনিউ শো নিয়ে, শুধুমাত্র আপনার জন্য। আর আজকেও ঠিক সেভাবেই আছি, একই কারণে আপনাকে ইফ নট এনলাইটেন এন্টারটেইন করার জন্য। একটু আগে আমরা শুনছিলাম অর্থহীনের দুটো গান পরপর, জোড়া গান ছিল। প্রথমটা হচ্ছে সুমনের ভোকালে আমরা শুনলাম এপিটাফ। তারপরে এই গানটা শুনে যাদের সিচুয়েশন টাফ হয়ে গিয়েছিল এপিটাফ শুনে, তাদেরকে একটু ইজি করার জন্য আমরা শুনলাম একটা রকিং নাম্বার, পাঙ্ক রক নাম্বার। এটা ছিল রাফার ভোকালে এবং সেই গানটার নাম ছিল আবার। এই মুহূর্তে আবার আমি হটসিটে। আর আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। আমিনুল ঢাকা থেকে জানিয়েছেন থ্যাংকস ফর জয়নিং নিউ ফ্রেন্ড। আর শ্রুতি আমাকে লিখেছেন যে ছেলেদের নিয়ে গান উনি লিখবেন, যেহেতু গানের সংখ্যা কম। কথা কিন্তু সত্যি, তাই না? রাশেদ আমাকে জানিয়েছেন যে চিলেকোঠা সেপাই বইটা নিয়ে একটা এপিসোড করার জন্য। আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সাহস পাই না, কারণ চিলেকোঠার বইটা আমার কাছে এত বেশি গভীর মনে হয় এবং মনে হয় যে এত বিশাল একটা মহাকাব্যিক বই। এই বই ঠিক মতো রিভিউ করার ক্ষমতা আমার নেই এবং এই কারণে আসলে বারবার পিছিয়ে আসি, কারণ এই বইটা আমার কাছে একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর একদিকে এই বই আরেকদিকে একটা বই মনে হয়, এতটা গুরুত্ব এবং ওজন সম্পন্ন। সেই কারণে সাহস পাই না, ভীরু কাপুরুষ আমি। আর রাশেদ আরেকটা কথা লিখেছেন যে আমাদের রাব্বির, আমার এক বন্ধু রাব্বি, যিনি এই শোতে কয়েকবার এসে কবিতা পড়েছেন, তার একটা বই বেরিয়েছে এই বই মেলাতে, তারপরও তার কবিতা কেন আমি শোতে পড়ি না? আপনি তার মানে কি রাশেদ সব শো শোনেননি? না শুনে SMS পাঠিয়েছেন। আমার ধরনের রোবটকে সেট করে দিয়েছেন বাসায়, সেই SMS পাঠায়। বিকজ আপনি যদি শুনতেন রাব্বির কবিতা, কিন্তু আমি যেদিন বইটা কিনলাম সেদিন আমি বেশ কয়েকটা কবিতা পড়েছিলাম। আই থিঙ্ক আপনি ঘুমাচ্ছিলেন বা কারোর সাথে ফোনে কথা বলছিলেন বা চ্যাট করছিলেন। এই শোনো না, আজকে কি হয়েছে, আমার ধরনের কথা বলছিলেন কারোর সাথে। সে যাই হোক, এরপরে আমাকে SMS পাঠিয়েছেন যে বন্ধু, তিনি হচ্ছেন কি তার নাম, সজিয়া। ইন্টারেস্টিং নাম, সাজিয়াও না, অন্য কিছুও না, উনি নিচ্ছেন সজিয়া। তারপরে হচ্ছে আমাকে লিখেছেন এরপরে ইঞ্জিনিয়ার হসপিটাল থেকে, সুন্দর নাম ইঞ্জিনিয়ার। ফারুক ইঞ্জিনিয়ার নামে একজন ক্রিকেটার ছিলেন ভারতের অধিনায়ক ছিলেন সম্ভবত, ফারুক ইঞ্জিনিয়ার। তো আপনি বোধহয় আপনার নামই এরকম, নামের অংশ বোধহয় ইঞ্জিনিয়ারটা, তাই না? আচ্ছা, তো কেউ যদি আমাকে প্রশ্ন করেন, কেউ আমাকে প্রশ্ন করবেন না জানি, কারণ বেশিরভাগই মনে করেন আমি, আমার মাথায় গোবর ছাড়া কিছু নেই। তারপরও একটা কথার কথা হিসেবে বললাম, ভারতে সম্ভবত একটা জায়গা, মানে একটা জাতি আছে যাদের পার্সিয়ান জাতি বলে, যাদেরকে পশ্চিম ভারতে তাদের আবাস, তাদের ধর্ম এবং তাদের রীতিনীতি, আচার আচরণ সবকিছুই কিন্তু অন্যান্য ভারতের অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা। পার্সিয়ানদের, তারা অগ্নি উপাসক সাধারণত, এবং তাদের কেউ মারা গেলে তারা যেটা করে, হিন্দুরা যেভাবে চিতা দাহ করে ওভাবে তারা করে না। তারা হচ্ছে যে সাইলেন্স, টাওয়ার অফ সাইলেন্স বলে একটা জিনিস তাদের আছে। সেটা হচ্ছে যে অনেক উঁচু একটা টাওয়ার থাকবে, যেটা অনেক দূর থেকে দেখা যাবে এবং তার আশপাশে কোনো লোকালয় বা কিছুই থাকবে না, একদম ধুধু মরুভূমির মতো একটা জায়গা থাকবে, তার মাঝখানে এরকম অনেক উঁচু একটা টাওয়ার থাকবে, যেটাকে তারা বলে টাওয়ার অফ সাইলেন্স। ওই টাওয়ারের গোড়ায় তাদেরকে ফেলে আসে, ওখানে তারা ওখানে লাশগুলো মরে পচে যায় এবং শকুন এসে খেয়ে ফেলে, এবং এটাই হচ্ছে সিস্টেম। শকুন এসে একটা সময় সেই লাশগুলো খেয়ে ফেলবে এবং এর অন্য কোনো কিছু তারা করবে না, তাদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে। এটা পার্সিয়ানদের একটা রীতি। তো ওই পার্সিয়ান জনগোষ্ঠী যারা ভারতে, তাদের একটা নাম তাদের একটা ইন্টারেস্টিং ধরন হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, ওই পার্সিয়ানদের সেই টাওয়ার অফ সাইলেন্সে লাশ ফেলে আসার পরে এটা নিয়ে খুব দারুণ একটা সত্য ঘটনা আছে, এবং সেই সত্য ঘটনাকে গল্পের মতো করে লিখেছেন সৈয়দ মুস্তাফা আলী। কোন বইতে যে আছে অসাধারণ, আপনি শিউরে উঠবেন, দারুণ লেগেছিল আমার, কিন্তু বইয়ের নামটা আমার মনে নেই যেটা কোন বইতে আছে, সৈয়দ মুস্তাফা আলীর কোন একটা বইতে। আচ্ছা, মনে পড়লে জানিয়ে দেবো, যদিও জীবনে কোনোদিন মনে হতে পড়বে না। খুবই ভয়ঙ্কর একটা ভয়াবহ, এটা নিয়ে খুব ভালো একটা হরর ফিল্ম করা আছে, সত্যি ঘটনা। সেই টাওয়ার অফ সাইলেন্সে একবার বাজি লেগেছিল 3 জন যুবক, যে ওইখানে কেউ ভয়ে যেতে চায় না, ওই আশপাশেও কেউ ত্রিসীমানায় যায় না। তো কয়েকজন সাহসী যুবক বাজি লেগেছিল যে আমরা এক রাত গিয়ে ওই টাওয়ার অফ সাইলেন্সে থাকবো, যেখানে এরকম শত শত লাশ ফেলে দিয়ে আসা হয়, ভয়াবহ একটা জায়গা। তো সেখানে তারা 3 জন বাজি ধরে গেল, যে বাজি ধরলে এই দিতে হবে। তো তারা সাহস করে 3-4 জন গিয়েছিল। তারপরে কি হলো এটা নিয়ে গল্পটা, এবং এটা সত্যি সত্যি হয়েছিল। ভয়াবহ অবস্থা, গল্পটা পড়লে আপনি শিউরে উঠবেন। যাই হোক, খুঁজে দেখবেন সৈয়দ মুস্তাফা আলীর কোনটাতে আছে, আমি ঠিক মনে নেই। তো যে প্রসঙ্গে ছিলাম, তো পার্সিয়ানদের মধ্যে নাম রাখার একটা খুব ইন্টারেস্টিং ধরন আছে, সেটা হচ্ছে যে
তাদের যে যে পেশায় থাকে ওই নামের সাথে ওই পেশা জুড়ে যায়। যেমন ফারুক ইঞ্জিনিয়ারে গিয়ে দেখবেন, যার নাম ফারুক ইঞ্জিনিয়ার ছিল, ক্রিকেটার ভারতের, নিশ্চয়ই তার পূর্বপুরুষদের কেউ একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওদের নাম করার রীতিটা, নাম দেওয়ার রীতিটা এরকম যে কেউ যখন কোনো একটা কিছু করে প্রফেশন, কেউ দোকানদার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তো ওই বংশের নামের সাথে ওটা যোগ হয়ে যায়। যেমন ফারুক ইঞ্জিনিয়ারের বংশে কেউ একজন ইঞ্জিনিয়ার ছিল, বোঝাই যাচ্ছে। তারপরে একজন ক্রিকেটার ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষে খেলতেন, কিন্তু তার জন্ম ছিল ভারতে, ওই পার্সিয়ান, তার নাম ছিল শওকত দোকানওয়ালা, বোঝাই যাচ্ছে তার বংশে কেউ দোকান দিয়েছিলেন, সেখান থেকে নাম হয়েছে দোকানওয়ালা, এবং ওটা নামের মধ্যে ঢুকে গেছে। শওকত দোকানওয়ালা 1996 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন ক্রিকেটার। আর আরেকটা আছে যে এইটা দেখে আমার একটা প্রশ্ন জেগেছিল মনে, ভারতের একজন মিউজিক ডিরেক্টর আছেন, সুরকার, কুনাল গাঞ্জাওয়ালা। আমি জানি না ওনার বংশে কে কি করেছিলেন যে গাঞ্জাওয়ালা নামটা হলো। শ্রোতারা ভেবে বুঝে নেবেন, আমি আর অনেক এসব কথা বলতে চাই না। সে যাই হোক, আমি তো আমরা একজন পার্সিয়ান পেলাম, যার নাম ইঞ্জিনিয়ার, হসপিটাল থেকে SMS পাঠিয়েছেন। সে যাই হোক, আমাকে SMS পাঠিয়েছেন সাইফুল। আর অধরা আমাকে লিখেছেন কামরান বাজার থেকে, ইয়াসমিন সাফার থেকে, পরিস্বপ্ন অনেকদিন পর। আপু, আপনি কি রাগ করেছেন আমার উপরে? আমার সাথে সবাই কোনো না কোনো কারণে রাগ করে। যে কথা হচ্ছিল, আমার বন্ধু, সেও খুব রাগ করে আছে ইদানিং আমার উপরে, খুবই রাগ, মানে আমার মুখ দেখতে চায় না, সেরকম রাগ করেছে আর কি আমার উপরে। সুস্মিতা, আজকে সুন্দর সুন্দর নামের SMS পাচ্ছি তো। সুস্মিতা, অধরা, বাবা, এরপর কি আসবে? অনামিকা। আচ্ছা, যাই হোক, এখন একটা কবিতা পড়ে আমরা পরে গানে চলে যাবো। তবে তার আগে SMS করো নিয়মটা। আজকে কিন্তু FM লাইব্রেরি থাকছে, আজকে মুভি অফ দ্য উইক থাকছে, আজকে বেশ কিছু কবিতা থাকছে, আজকে আপনি থাকছেন, আপনার SMS থাকছে, আপনার রিকোয়েস্টের গান থাকছে, আরও কিছু থাকতে পারে। SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে। সেই নাম্বারটা হচ্ছে 6969। একটু পরে আমরা যে গানটা শুনবো, এটা হচ্ছে স্যাম স্মিথের একটা গান, স্টে উইথ মি। গানের কথা কিন্তু আমারও কথা, স্টে উইথ মি, ওকে? আর একটা কবিতা পড়ি, হ্যাঁ। এই কবিতাটা লিখেছেন ইমরুল চৌধুরী, স্মৃতি থেকে পাওয়া। যারা দূরে কোথাও ঘুরতে গিয়ে কাউকে দেখে প্রেমে পড়েছেন এবং সেখান থেকে অনেক কিছু হয়েছে, তাদের জন্য এই কবিতাটা। কবে যেন দেখা হয়েছিল কক্সবাজারে বুদ্ধ মন্দিরের সামনে, ময়দানের 3টে সাদা ঘোড়ার নাচ দেখতে দেখতে তুমি কি অপরূপ বালিকার মতো হেসে উঠেছিলে। 1963 সালের মোলায়েম ফেব্রুয়ারি মাস ভরে উঠেছিল শীতের হাওয়ায়। মায়ের পাশে তোমাকে হরিণ শিশুর মতো পাওয়া। আমি পাহাড়, সমুদ্র, মেঘের মতো এমন নিসর্গ শোভা কোথাও দেখিনি। তারপর কতদিন তুমি মেরুর বরফের মতো শীতের ছাউনি ফেলেছিলে। কয়লা খনির মতো আমি রৌদ্রের ভেতরে টেনে তুলি তোমাকে। বাথরুম থেকে বেরিয়ে তোয়ালের নরম আদরে তোমার কথা মনে হয়। তোমার ছবি নেই আমার দেয়ালে, কোনো কবির ছবি নেই। আকাশ সমান দেয়াল, আমার শুধু শূন্যতা ধুধুই। আমি স্মৃতির সঙ্গে আড়ি রেখে কতবার হেরে গেছি। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। সেখানে আপনার বন্ধু ইরাজ আপনার সাথে এখনো আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবে। নিরাশ হওয়ার কোনো কিছু নেই যদি এখনো পর্যন্ত আপনার গানটা প্লে করা না হয়ে থাকে। নিরাশ হওয়ার কিছু নেই যদি এখনো পর্যন্ত আপনার এসএমএসটা পড়া না হয়ে থাকে। সর্বাত্মক চেষ্টা করব। আর একটু আগে আমরা শুনছিলাম একটা গোপন কথা ছিল বলবার, তপুর গান, বহুদিন পর আমরা এটা শুনলাম। আর আপনার গোপন প্রকাশ্য সব কথা জানিয়ে দিন আমাকে। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে স্যাম স্মিথের স্টে উইথ মি। এবং আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সেটা হচ্ছে আমাকে ওই যে একটা কাকতালীয় ব্যাপার, আমিও যে সুস্মিতা আর ওকে সুন্দর সুন্দর নামের মেয়ের SMS করছিলাম, আমি বলছিলাম একটু পর কে SMS করবো, অনামিকা। তো বলতে না বলতে অনামিকা নামের একজন SMS করেছেন মিরপুর 1 নম্বর থেকে। আর ঐশী নামটা সুন্দর, আজকে দেখি সুন্দর নামের ছড়াছড়ি। তো ঐশী আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে 2008-এর একজন লিসনার। তিনি ওই সময় স্কুল লাইফে ছিলেন, বহুদিন পর আজকে জয়েন করলেন। ভালোই লাগছে পুরনো বন্ধুকে ফিরে পেয়ে অনেকদিন পরে। আর কাবেরি আমাকে জানিয়েছেন ফর্মগেট থেকে, ছোট বন্ধু, খুবই পিচ্ছে একটা বন্ধু, কিউট নিশ্চয় অনেক। কাবেরির তারপরে লিখেছেন ইমামুল মুত্তাকিন গ্রিন রোড থেকে। সুস্মিতা নামের একজন SMS করেছিলেন, ওটা শুনেই বোধহয় লিখেছেন সুস্মিতা সবুজ ওড়না উড়ে যায়। এই গানটা শুনতে চান জেমসের, আমি জানি না এটা শুনে সুস্মিতা কি মনে করবেন। অর্চি আমাকে জাহাঙ্গীরনগর থেকে জানিয়েছেন যে আচ্ছা না, এটা কিন্তু বলা যাবে না, কারো কনসেপ্ট কি আপনি হাস্যকর বলতে পারেন না।
যাই হোক, আচ্ছা উনি হেসেছেন অবশ্য না কারো অন্য ওই কনসেপ্ট শুনে না, ওই যে নামের ব্যাপারটা শুনে, ওই যে গাঞ্জাওয়ালা, তারপরে দোকানওয়ালা, ফারুক ইঞ্জিনিয়ার। আচ্ছা যাই হোক, তো মনে করুন হতে পারে এমন যে বাংলাদেশে একজন যদি এরকমভাবে কেউ, মানে আমি যে পেশায় কাজ করি বা কেউ যে পেশায় কাজ করে ওইভাবে যদি নাম রাখে পার্সিয়ানদের মতো, মনে করুন একজন ঠিকাদার, তার নাম হয়ে যাবে শামসুদ্দিন ঠিকাদার। দেখা গেলো তার নাম হচ্ছে খুব স্মার্ট একটা নাম, লাইক আরিয়ান, দেখা যাবে তার নাম ওরকম আরিয়ান ঠিকাদার। খুব ইন্টারেস্টিং যে আরিয়ান সাথে ঠিকাদার এরকম একটা নাম। বা গ্রামেগঞ্জের দিকে আমরা যদি যাই, মফস্বলে প্রত্যন্ত অঞ্চলে মনে করুন একজন সোবাহান নামের একজন টেম্পুওয়ালা, তো পার্সিয়ানদের মতো করে তার নাম যদি হয় সোবাহান টেম্পুওয়ালা। তার ছেলে হয়তো অনেক ব্রিলিয়ান্ট ছিল, স্ট্রাগল করে বড় হয়ে জীবনে অনেক পড়াশোনা করে দেখা গেলো স্কলারশিপে বাইরে চলে গেছে এবং দেখা গেল ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে পিএইচডি করে সেখানেই প্রফেসর হিসেবে জয়েন করেছে, প্রফেসর আতাহা টেম্পুওয়ালা। তো ওখানে বাইরের লোকজন তো বুঝবে না, গ্লাসগোতে বুঝবে না, তারা ভাববে টেম্পুওয়ালা অনেক ইনোভেটিভ একটা নাম, তাই না? আচ্ছা, আজ বকওয়াজ বাদ দিয়ে আমরা পরের এসএমএসে চলে যাই। আকাশ আমাকে আশুলিয়া থেকে এসএমএস পাঠিয়েছেন। আশুলিয়ার পাশে হচ্ছে বিরুলিয়া। তো আশুলিয়া যেরকম ফেমাস, বিরুলিয়া অতটা ফেমাস না, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য যদি আপনি জায়গা চুজ করেন, তা আমার কাছে মনে হয় বিরুলিয়া কিন্তু আরও বেশি অনেক হৃদয়গ্রাহী আমার কাছে। অনেক বিরুলিয়া ব্রিজটা আমার খুব পছন্দের, ওখানে দাঁড়িয়ে বিকেলবেলা সৌন্দর্য উপভোগ করবে, নিচে দিয়ে তুরাগ নদী বয়ে যাচ্ছে, দুপাশে ধান ক্ষেত, অনেক দূরে নদীর মধ্যে একটা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বৃষ্টি দিনে তো কথাই নেই, বিরুলিয়া সেই ব্রিজটা আমার খুবই প্রিয় একা। আর এরপরে আমাকে জানিয়েছেন, তার নামই লিখেন নিশে। যাই হোক, আমরা এই মুহূর্তে যেটা করতে পারি আপনাদের জন্য সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে ফোন লাইনটা খুলে দিতে পারি 989366 এটা বলার সাথে সাথে দেখা যাক কি আমাকে সবার আগে, ফাস্টেস্ট কলার গত সপ্তাহে যেটা করেছিলাম, দেখা যাক এই মুহূর্তে কে আমাকে ফোন দিতে পারে সবার আগে। আই এম ওয়েটিং। এখনো ফোন বাজেনি, ফাস্টেস্ট কলার আজকে এই মাত্র ফোন বেজেছে, দেখা যাক কে এই ফাস্টেস্ট কলার, বলার সাথে সাথে ফোন দিয়ে দিলেন সবার আগে। Let's see. হ্যালো, কে বলছেন বন্ধু? এত শব্দ, কে বলছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ পাচ্ছি। কি নাম আপনার বন্ধু? শ্রুতি। কি নাম? ছুটি হয়েছে স্কুল? না, তাহলে শ্রুতি। জি। ও, সুন্দর নাম শ্রুতি। তো ছোটবেলায় আমরা একটা জিনিস করতাম ক্লাসে, শ্রুতি লিখন। আপনি কি কখনো করেছেন এটা? হ্যাঁ করেছি। তাই নাকি? কেমন ছিলেন আপনি শ্রুতি লিখনে? আমি খুব ভালো ছিলাম। তাই? মানে শুনেই লিখে ফেলতে পারতেন? পারতাম। আচ্ছা, আমি যদি এখন খুব ঝটপট 10-12টা লাইন বলি, আপনি মনে রাখতে পারবেন? সেটা তো বলতে পারছি না। বলতে পারছেন না? আচ্ছা থাক, কঠিন পরীক্ষা আপনার না নেই, সহজ পরীক্ষা নেই। হ্যাঁ, সেটা হচ্ছে পরীক্ষা কেন দিব? পরীক্ষা না, মনে করুন এটা একটা আলোচনা সভা, আলোচনা অনুষ্ঠান, টক শো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। একটু আগে আমরা একটা গান শুনলাম, তো উপর একটা গান, একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার। তো আমি যদি আপনাকে এই কথাটা বলি যে আমার সময় আছে, আমাকে একটা গোপন কথা বলুন, যে কোনো একটা গোপন কথা আমার সাথে শেয়ার করবেন কি আজকে? গোপন কথা যদি শেয়ার করি তাহলে কি সেটা গোপন থাকে? থাকলো না আজকে থেকে, আর এতদিন ছিল। গোপন কথা নেই। কোনো গোপন কথা নেই আপনার? গোপন কথা থাকতেও বলা যাবে না। আচ্ছা, গোপন কথা নেই শুনে আমি ভেবেছিলাম তার মানে অন্য অর্থ, যে আপনার পেটে কোনো কথা থাকে না, সেজন্য কোনো কথাই আর গোপন নেই হয়। এটা হতে পারে, এটা ভেবেছিলাম আর কি। পরে মনে হলো আপনি একজন কঠোর রমণী, যিনি কোনো গোপন কথা শেয়ার করবেন না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। শ্রুতি, আপনি কি ওই শ্রুতি যিনি আমাকে এসএমএস করেন রেগুলার? জি, আমি ওই শ্রুতি। আচ্ছা, আজকে আপনি লিখেছিলেন কোন সেই নরাধম। আচ্ছা না, ওটা তো ফান করেছেন। আচ্ছা, আরেকটা এসএমএস পাঠিয়েছেন তার আগে বোধহয়, দেখি আমি খুঁজে পাই কিনা। নেক্সট অস্কার নমিনেশন জুরি বোর্ডে আমাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেছেন আপনি, তাই না? হ্যাঁ বলেছি। আচ্ছা, তো আপনি সিনেমা দেখেন? আমি সিনেমা এখন ওইভাবে দেখা হয় না। ওইভাবে দেখেন না মানে কি, এখন চোখ বন্ধ করে দেখেন, আগে দেখতেন চোখ খুলে? না, আমার আসলে এখন কোনো সিনেমাই দেখা হয় না। আচ্ছা, কেন? খুব বেশি ব্যস্ত থাকেন নাকি আপনি? খুব বেশি ব্যস্ত থাকি। রাইট। কি নিয়ে এত ব্যস্ত? আপনি জব করেন নাকি অন্য কিছু? জব নিয়ে ব্যস্ত থাকি। জব নিয়ে? হ্যাঁ। আচ্ছা, কোথায় জব করছেন? আই মিন ফার্মের নাম বলতে হবে না, মানে কি ধরনের ফার্ম এটা? এটা হচ্ছে লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি? হ্যাঁ। আচ্ছা, লজিং কোম্পানি না তো আবার? না। লজিং মানে কি বোঝেন তো? লজিং মাস্টার থাকতো আগের দিনে মফস্বলে। হ্যাঁ, লজিং কোম্পানি না, লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি, ওকে, অলরাইট। সো কতদিন হলো জব করছেন আপনি? 8.5 বছর। আচ্ছা, একটা আমাকে জিনিস বলুন তো, আপনি জব করার আগে সিনেমা দেখতেন প্রচুর এরকম? জব করার আগে তো সিনেমা দেখতাম, গান শুনতাম।
সবকিছু করতাম, ঘুরে বেড়াতাম। দ্যাটস দ্য পয়েন্ট যেটা আমি জানতে চাচ্ছিলাম। তো এই যে আপনি জব করার আগে প্রচুর সিনেমা দেখতেন, ঘুরে বেড়াতেন, গান শুনতেন, কিন্তু সিনেমা মানে জব করার পর থেকে সব ছেড়ে দিলেন, এই বদলে যাওয়াটা কেন? যেটা আমাদের সবার একটা কমন রোগ, যে আমরা জবে ঢুকলেই জীবন যৌবন সবকিছু আমাদের পাল্টে যায়। ওয়াই? আমরা খুব হঠাৎ করে আমরা খুব রোবট হয়ে যাই এবং দোহাই দেই যে জবের কারণে কিছু করতে পারি না। দ্যাটস আমার ধারণা এটা ভুল। এটা আমাদের মাইন্ডসেটের প্রবলেম। কেন হয় এই হঠাৎ করে একটা বিশাল পরিবর্তন জবে জয়েন করলেই? সকাল 6-7টার সময় বের হয়ে রাত্র 10টার সময় ফিরে, তারপরে কি আর কোনো কিছু করার মতো এনার্জি থাকে? আপনার এতক্ষণ অফিস থাকতে অফিস আওয়ার কি এরকম? সকালবেলায় বের হয়ে তো 2 ঘন্টা জ্যাম, ফেরার পথে 2 ঘন্টা জ্যাম। আপনার তখন কি করব? আমি তো বাসায় আসি খেতে আর ঘুমাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস কি টাঙ্গাইলে মির্জাপুরে? না, তাহলে এতক্ষণ লাগে 2 ঘন্টা অফিসে যেতে? 2 ঘন্টা লাগে, মানে মোটামুটি দূরত্ব, মানে খুব একটা দূরেও না আবার কাছেও না, তারপরে। তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু আপনি রাত 10টায় বাসা ফেরেন, আবার 7:30টায় বের হতে, আমার ধরুন আপনি লিজিং কোম্পানিতে লজিং নিয়ে নেন, ওখানেই থাকবেন, খাবেন, ঘুমাবেন। হ্যাঁ, এটা আপনার জন্য ভালো হয়। সে বলেছিলাম কোম্পানিকে যে অফিসটাকে বাসা বাড়ি বানিয়ে ফেলবো ভাবছি। এক্স্যাক্টলি, তাহলে এটা একটা কোম্পানি হয়ে যাবে যেটা একই সাথে লিজিং এবং লজিং, তাই না? হ্যাঁ সেটাই আমি বলেছিলাম, রাগ করে বলেছিলাম যে বাসা বাড়ি বানিয়ে ফেলবো অফিসটাকে। আসলে আপনার ছুটি কয়দিন? সপ্তাহে 1 দিন না 2 দিন? সপ্তাহে 2 দিন, কখনো কখনো শনিবার দিন যেতে হয়। আচ্ছা, তো ওই ছুটির দিনগুলোতে কি করেন আপনি? ওই ছুটির সময়টা কিভাবে কাটান? পুরনো সেই প্রিয় অভ্যাসগুলো, ঘোরাঘুরি, বই পড়া, সিনেমা দেখা, এগুলো কি ওই সময় করেন না, নাকি ওই দিনও? না, ঘুমাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ঘুমাই। পয়েন্ট। অলরাইট, ওকে। তো ওই দিনে কিন্তু আপনি, এই দুটো দিনে কিন্তু আপনি নিজের মতো করে সেই আগের কাজগুলো করতে পারেন চাইলে। না, তবে আমি একটা কাজ করি, একটু রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে কার্টুন দেখি। অলরাইট, কার্টুন দেখেন? মাঝে মাঝে কার্টুনটা দেখি। ফেভারিট কার্টুন ক্যারেক্টার কোনটা আপনার? এখন আপাতত গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়? হ্যাঁ। আচ্ছা, এটা দেখলে মনটা অনেক ভার ভার লাগে নাকি হালকা লাগে? না, এটা দেখার পরে অনেক হালকা লাগে। অলরাইট, দ্যাটস গুড। ওকে, শ্রুতি, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি আবার সামনে কথা হবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, এন্ড থ্যাঙ্কস ফর কলিং। ওকে, ওকে, শুনছিলাম শ্রুতি লিখনে উস্তাদ, একজন বন্ধু শ্রুতির কথা, এবং আশা করছি এরকম সারপ্রাইজ আজকে আর হতে পারে। আপাতত SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এখন যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে হাবিবের একটা গান। আশা করছি ভালো লাগবে। একটু পরেই ফিরছি, সাথে থাকুন। কথার আগুনে দগ্ধ হই, কেন শান্ত ওই পাবকের সোনা দেহের জ্বলনে জ্বলে, অন্ধকারে উচ্চকিত আলোর বুদবুদ ম্রিয়মান কথা বলে অসহ্য গোপনে। রুক্ষ এই খান্তির তিমিরে রক্ত জলে, রক্তের প্রলাপে দিশেহারা, শুধু মগ্ন ধ্যানে গুপ্ত বেগ আপন বিবরে রাখি প্রাণপণে। কবে ছিন্ন হবে মাংসের তপ্ত রেণু, যেন কণা কণা ধূলিকণা ছড়াবে বাতাসে আর নিঃসীম আকাশে। গহন অনলে দগ্ধ হই প্রিয়তমা, কথায় তোমাকে বলা, বনে তোলা আলোময় অমা, স্বপ্নে আমি চলে শেষ হই। সাররিয়ালিস্টিক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেইড অ্যান্ড আলটিমেট রেডিও মেটেরিয়ালসকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। আর সময় হচ্ছে 12:25 হাসান হাফিজুর রহমানের একটা কবিতা পড়লাম একটু আগে। আর তার আগে আমরা কি কি গান শুনছিলাম? তার আগে আমরা অনেক অনেক গান শুনেছিলাম, তবে সবগুলোর নাম তো আগেই বলা হচ্ছে, শুধুমাত্র একটু আগে যে গানগুলো আমরা শুনছি সেটা বলি। নগর বাউলের তারায় তারায়ের একটা অল্টারনেটিভ ভার্সন আমরা শুনলাম একটু আগে, এবং তারাই ছিল হাবিবের একটা গান ভালোবাসা দাও। এই মুহূর্তে আমরা আপাতত একটু SMS না পড়ে আমরা মুভি অফ দ্য উইক সেগমেন্টে চলে যাই। একটা সিনেমার কথা বলি। হ্যাঁ, খুব রিসেন্টলি একটা দেখা সিনেমাটা বের হয়েছে খুব বেশি দিন হয়নি, এই বছরের সিনেমা স্প্লিট, যে আজকে শুরুতে একটু আভাস দিয়েছিলাম। স্পেশালি যারা সাইকোলজিক্যাল থ্রিলার এই ধরনের সিনেমা পছন্দ করেন এবং মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার নিয়ে অনেক 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 মনস্তাত্ত্বিক মনের গোপন অন্ধি অলিগলি অভিসন্ধিতে আলো ফেলা হয়েছে এরকম সিনেমা যারা পছন্দ করেন, এই সিনেমাটা তাদের অবশ্যই ভালো লাগবে। এবং স্পেশালি যারা বহুদিন ধরে
এম নাইট শ্যামলান। ওনার মানে উনি এম নাইট শ্যামলান একজন হলিউডের বেশ নাম করা একজন পরিচালক। পুরো নাম হচ্ছে মনোজ শ্যামলান। তার জন্ম আসলে ভারতে, কিন্তু মাত্র 1 না 1.5 মাসের মাথায় জন্মের পরেই তিনি ভারত ছেড়ে আমেরিকাতে চলে যান এবং সেখানেই বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা ফিল্মের উপরে এবং সেখানেই তার পরিচালনা, এবং এই সময় সবচেয়ে ব্যবসা সফল পরিচালকদের একজন তিনি। আমার ধারণা ভারত ছেড়েছিলেন বলে এত ভালো পরিচালক হতে পেরেছেন, ভারতে থাকলে হয়তো এখন ওই ডিস্টিং সিনেমা বানতেন। সে যাই হোক, এটা আমাদের জন্য ভালো হয়েছে, একজন ভালো পরিচালক আমরা পেয়েছি। তো যে প্রসঙ্গে ছিলাম আর কি, এম নাইট শ্যামলানের বৈশিষ্ট্য হচ্ছে উনি সাধারণত একটু মানে প্যারানর্মাল, সুপার ন্যাচারাল বা সাইকোলজিক্যাল থ্রিলার এই ধরনের সিনেমা বেশি করেন। যেমন দ্য সিক্স সেন্স সিনেমাটা যারা দেখেছিলেন ব্রুস উইলিসের, এটা হচ্ছে তার একটা বিখ্যাত সিনেমা। আনব্রেকেবল, যেটা বেশ অনেক বছর আগে রিলিজ হয়েছিল, ইন দ্য ইয়ার অফ 2000 প্রবাবলি। আনব্রেকেবল, তারপরে দ্য ভিলেজ, এই সিনেমাগুলো যারা দেখেছেন সবগুলো কিন্তু অনেক হিট সিনেমা, একটু ভিন্ন ধর্মী সিনেমা। এই সিনেমাগুলো হচ্ছে এম নাইট শ্যামলানের সিনেমা। তো তার সব থেকে রিসেন্ট সিনেমা হচ্ছে স্প্লিট, যেটা এই বছরে যেটা বললাম একটু আগে। স্প্লিট সিনেমাটা দারুণ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে একজন মনোরোগে আক্রান্ত একজন ব্যক্তি নিয়ে, যে একজন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে প্রচণ্ডভাবে, অনেকগুলো সমস্যা তার। এই ব্যক্তির মধ্যে একাধারে একটা মানুষের মধ্যে 23টা পার্সোনালিটি কাজ করে আলাদা আলাদা, যার একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কেউ হয়তো প্রচণ্ড নরম স্বভাবের, সব কিছুতে অনেক ভয় পায়, কোমল কাতর, অল্পতেই ভয় কুকড়ে যায়। আরেকজন হয়তো, আরেকটা ব্যক্তিত্ব হয়তো সেই একই মানুষটাই আবার প্রচণ্ড নিষ্ঠুর এবং মানুষকে আঘাত করতে, রক্ত ঝরাতে, খুন করতে বা মেরে ফেলতে বা তার 1 সেকেন্ডও দ্বিধাগ্রস্ত সে হয় না। ওই মানুষটাই আবার অন্য একটা ক্যারেক্টারে হয়তো খুব কেয়ারিং, খুব লাভিং একজন মমতাময়ী নারীর ব্যক্তিত্ব তার ভেতরে, আবার একটা পুরুষও তার ভেতরে আবার একই সময় কাজ করছে। এবং ওই ব্যক্তিত্বে সে যখন বিরাজ করে তখন আবার সেই নারীদের মতো পোশাক পরে ঠিক ওইভাবেই তার সব কিছু ওরকম হয়ে যায়। এবং প্রত্যেকটা ব্যক্তিদের সাথে ম্যাচ করে তার ড্রেস আপ চেঞ্জ হয়, কথা বলার টোন, উচ্চারণ, তাকানোর ভঙ্গিটা পর্যন্ত বদলে যায় সেই ব্যক্তিদের সাথে তাল রেখে। খুবই ইন্টারেস্টিং। এবং যেমন একটা ক্যারেক্টার, 23টার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে যে খুব সে তোতলায়, তখন আবার সে ওইভাবেই কথা বলে। ইভেন গলার ভয়েসটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়, কখনো খুব ব্যক্তিত্ববান পুরুষের মতো কণ্ঠস্বর, কখনো আবার সেই মিনমিনে মেয়েদের মতো কণ্ঠস্বর, এরকমও হয়ে যায় তার। মানে যখন যে ক্যারেক্টারে সে বিরাজ করে তার সাথে ম্যাচ করে, এবং কোন একটা শকিং বা খুব আঘাত পেলে তখন তার ভেতরে যে সংকট তৈরি হয়, সেই সংকট থেকে একটা ব্যক্তিত্ব থেকে সুইচ করে সে আরেকটা ব্যক্তিত্বে চলে যায়। এরকম 23টা পার্সোনালিটি তার মধ্যে কাজ করে। এবং যখন সে খুব অপেক্ষাকৃত ভালো পার্সোনালিটি তার মধ্যে কাজ করে, তখন আবার সে একজন মনোরোগ বিশারদের সাথে দেখা করে, একজন ফিমেল ডক্টর, খুব এই বিষয়ে এক্সপার্ট এবং খুব মমতাময় একজন মানুষ, যিনি তার পেশেন্টদেরকে সন্তানের মতোই স্নেহ করেন। তো সেভাবেই তাদেরকে ট্রিট করেন। তো যখন সে একটু অপেক্ষাকৃত ভালো পার্সোনালিটিতে বিরাজ করে, তখন তার সাথে আবার যায় এবং তার রোগের আপডেট তাকে জানায়, এবং দুজনের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আবার ক্ষণিকেই হয়তো আবার সেখান থেকে বের হয়ে নিষ্ঠুর একটা মানুষে পরিণত হয়। তো এই লোকটা একটা সময় 3টা মেয়েকে কিডন্যাপ করে বন্দি করে রাখে, এবং ঘটনা ঘটে সেখানে। এবং খুবই ইন্টারেস্টিং, এবং কনসেপ্টটা যেরকম ইন্টারেস্টিং, এরকম একজন দুর্দান্ত অভিনয় যদি না করা যেত এই সিনেমাতে, নিশ্চয়ইভাবে এই একটা মানুষের মধ্যে 23টা পার্সোনালিটি, 23 রকম, একটা সাথে একটা কোনো মিল, এটা ফুটিয়ে তোলা অনেক কঠিন হতো। মূল চরিত্রটাতে সেই সাইকোপ্যাথ পেশেন্টের ভূমিকাতে অভিনয় করেছেন জেমস ম্যাকঅ্যাভয়, যার আগের একটা থ্রিলার সিনেমা আমার খুব ভালো লেগেছিল, ড্যানি বয়েলের পরিচালিত একটা সিনেমা ট্রান্স অনেকে হয়তো দেখেছেন। ওটাও একটা সাইকোলজিক্যাল থ্রিলার, হিপনোটাইজিং এর দুর্দান্ত প্রয়োগ করা হয়েছে ওই সিনেমাতে, ট্রান্স। তো ওখানে ওই একই অভিনেতা ছিলেন জেমস ম্যাকঅ্যাভয়, এবং এই সিনেমাতে এত দুর্দান্ত অভিনয় করেছেন, আমার ধারণা আগামী বছর অস্কারের সেরা অভিনেতা, অস্কার যদি নাও পান অন্তত নমিনেশন পাবেন, আমার এটা মনে হয়েছে। দারুণ অভিনয় করেছেন তিনি। তো এই 23টা পার্সোনালিটি, মূল যে ব্যক্তিটা তার নাম হচ্ছে কেভিন। তো এই 23টা পার্সোনালিটি, কেউ কেভিনকে হার্ট করতে চায়, কেউ কেভিনকে সেভ করতে চায়, একই মানুষের ভেতরে তাকে নিয়ে এত কেমিস্ট্রি, এত পার্সোনালিটি খেলা। তো শেষ পর্যন্ত 23টা পার্সোনালিটির মধ্যে যে একটার সাথে একটা যে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এবং তাদের মধ্যে যে পারস্পরিক যুদ্ধ চলে, কখনো হয়তো 23টার মধ্যে কেউ জয়ী হয়, এখন আবার অন্য আরেকজন জয়ী হয় এবং বাকিগুলোকে সে অবদমন করে রাখে, আবার কখনো তারই দরকার হয় বাকিগুলোর সমর্থন। অনেক ডিপ সাইকোলজিক্যাল কনফ্লিক্ট দেখানো হয়েছে এখানে, এবং প্রচণ্ড সেই গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সংঘাতের ফলে আস্তে আস্তে একদম শেষ দিকে আমরা দেখি যে 24তম ব্যক্তিত্বের উদয় হয় সেই সিনেমার একদম শেষ পর্যায়ে গিয়ে। নতুন আরেকটা পার্সোনালিটির উদ্ভব হয়, 24th পার্সোনালিটি, জানা হচ্ছে দ্য বিস্ট, এবং সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিধ্বংসী। এবং পুরো সিনেমা জুড়ে আমরা দেখি সেই দ্য বিস্টে যাওয়ার জন্যই সেই 23টা পার্সোনালিটির ভেতরে একটা লড়াই চলে।
এবং শেষ পর্যন্ত সেই বেস্ট সবচেয়ে ভয়ঙ্কর সেই পার্সোনালিটিতে পৌঁছানোর পরে দ্য 24th পার্সোনালিটি শেষ পর্যন্ত কি হয়, বা কিডন্যাপ করা সেই 3টা মেয়ের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে, বা কেন সেই রকম একটা সাইকোপ্যাথিক ডিসঅর্ডারের একটা পেশেন্ট এসে পরিণত, একজন এরকম বিকৃত একজন মনস্তাত্ত্বিক রোগীতে কেন সে পরিণত হলো, কী হয়েছিল তার জীবনে যার কারণে এই অবস্থা, বা এখান থেকে কি তার উত্তরণ হয় শেষ পর্যন্ত, কী ঘটেছিল সেই মানুষটার ভাগ্যে, সেই 3টা মেয়ের ভাগ্যে, বা সেই তার মমতাময়ী ডাক্তারের ভাগ্যে, জানতে হলে অবশ্যই দেখবেন সিনেমাটা। আগে আমি অনেক কাহিনী একদম সব কাহিনী বলে দিতাম, কিন্তু এখন থেকে কিন্তু সব কাহিনী বলবো না। আপনারা সুন্দর চামে চামে আমার কাছে কাহিনী শুনবেন আর সিনেমা দেখবেন না, তা হবে না, তা হবে না। আমি শুধু থ্রিলটা ধরিয়ে দেবো, বাকিটুকু দেখে আপনাকে সেই রহস্যের মীমাংসা করতে হবে। সো দ্যাট ওয়াজ স্প্লিট, এম নাইট শ্যামালান পরিচালিত সিনেমা এবং জেমস ম্যাকঅভয়ের অভিনীত একটা দারুণ একটা সিনেমা, এবং এটা বিশাল ব্যবসা সফল হয়েছে। অলরেডি মাত্র দেড় মাসের মতো হয়েছে সিনেমাটা রিলিজ হবার পরে। মাত্র $9 মিলিয়ন খরচ করা হয়েছে এই সিনেমা বানাতে, এবং অলরেডি 1.5 মাসে $222 মিলিয়ন ব্যবসা করেছে। চিন্তা করুন, একটা 9 মিলিয়ন ইনভেস্ট করে যদি $222 মিলিয়ন ব্যবসা করে, তো বুঝতেই পারছেন কিরকম সুপার ডুপার হিট সিনেমাটা। এবং এম নাইট শ্যামালানের বেশিরভাগ সিনেমা এরকম প্রচণ্ড ব্যবসা সফল হয়। সে যাই হোক, আশা করছি দেখবেন স্প্লিট। আর এই মুহূর্তে আমি SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, নিচের যে কোনো কথা শেয়ার করতে চান, বা যে কোনো কিছুর জন্য SMS করবেন 6969 এই নাম্বারে। তার আগে প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপটা লিখবেন, আর স্পেসে আপনার নাম, ধাম এবং কথাবার্তাগুলো লিখবেন। আর এখন আমরা একটা গান শুনবো, গানটা আমার খুব ফেভারিট, এবং এইবারের অস্কার সেরেমনি যারা দেখেছেন, অস্কার সেরেমনি শুরুই হয়েছে এই গানটা দিয়ে। এবং এটা গত বছরের একটা সিনেমা ট্রলস, অ্যানিমেটেড একটা মুভি ট্রলস, এই গানটা ছিল জাস্টিন টিম্বারলেকের গান, এবং এবছরের সেরা গানের ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছে এই গানটা। শেষ পর্যন্ত অস্কার জেতেনি, সিটি অফ স্টার্স জিতেছে লা লা ল্যান্ড সিনেমা থেকে, বাট এটা নমিনেটেড ছিল। এবং দারুণ একটা চিজি এবং চাঙা করা একটা গান। আর অস্কার সেরেমনিতে জাস্টিন টিম্বারলেকের পারফরমেন্সও দুর্দান্ত ছিল এই গানটা। সো লেটস ড্যান্স। গানটার নাম হচ্ছে, আশা করছি চাঙা করবে আপনাকে গানটার নাম হচ্ছে ক্যান স্টপ দ্য ফিলিং। একটু পরে ফিরছি, সাথেই থাকুন, আরও অনেক কিছুই বাকি এখনো। Hi friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং রাত 2টো পর্যন্ত আমি থাকবো আজকের স্পেশাল শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। আপনার সাথেই, আপনার জন্যই আছি, এবং সময় এখন 12:43 আজকে বেশ কিছু কবিতা পড়া হয়ে গেছে অলরেডি। একজন বন্ধুর সাথে ফোনে কথা বলেছি, এরকম আরও সারপ্রাইজিং ফোন নিতে পারি আজকে, এখনও ঠিক জানি না, নাও হতে পারে, না হলে আমাকে মাফ করবেন, হলে আমি খুশি হব, আপনি খুশি হবেন দেখে। আর মুভি অফ দ্য উইক সেগমেন্টে আমরা কিছুক্ষণ আগে স্প্লিট মুভিটার কথা শুনলাম, আজকে FM লাইব্রেরিও থাকছে। আর আপাতত আমরা একটু আগে শুনছিলাম কনার গান ভেতরে বাহিরে, এবং তার আগে ছিল ট্রলস মুভি থেকে ওই সিনেমার অরিজিনাল সাউন্ড ট্র্যাক জাস্টিন টিম্বারলেকের গাওয়া ক্যান স্টপ দ্য ফিলিং। আমাকে জেনি ফারা জানিয়েছেন যে আমি লা লা ল্যান্ড সিনেমাটার প্রেমে পড়েছি, এবং উনি প্রেমে পড়েছেন ওই সিনেমার পরিচালক ড্যামিয়ান শেজলের। বেশ সুইট কিন্তু। এবং ড্যামিয়ান শেজল হচ্ছে অস্কার ইতিহাসে সেরা, এবার তিনি বেস্ট ডিরেক্টরের অস্কার পেয়েছেন, একটা রেকর্ড করেছেন তিনি। সর্বকনিষ্ঠ ফিল্ম ডিরেক্টর যিনি অস্কার জিতেছেন মাত্র 32 বছর বয়সে। ইটস রিয়েলি অ্যামেজিং। এবং এটা তার দ্বিতীয় সিনেমা, প্রথম সিনেমা দিয়েও কিন্তু তিনি নমিনেশন পেয়েছিলেন, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর দুটোই। সেটা ছিল হুইপ্ল্যাশ। আর ইন্টারেস্টিং হচ্ছে এই সিনেমাতে মূল কারিগর দুজন, একজন হচ্ছেন এই সিনেমার পরিচালক ড্যামিয়ান শেজল, এবং তার বন্ধু জাস্টিন হারউইটস, তিনি ছিলেন মিউজিক কম্পোজার। যেহেতু এটা একটা মিউজিক্যাল মুভি, তার মিউজিক দুর্দান্ত মিউজিকের কারণেই এবং দুজনের একটা কারিশমাতেই আসলে সিনেমাটা ভালো হয়েছে। এবং দুজন কিন্তু খুব ইউনিভার্সিটি ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, তারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে একসাথে পড়তেন, এবং সেখান থেকে দুজনের বন্ধুত্ব, এবং দুজনে মিলিয়ে একটা এরকম দারুণ সিনেমা বানালেন। এরকম দুজন মানিকজোড় বন্ধু যদি হয়, প্রতিভাবান আমাদের মতো মানে অধম বান্দারা খুব উপকৃত হয়, ভালো ভালো কাজ পায় আমরা। সো হ্যাটস অফ টু ড্যামিয়ান শেজল অ্যান্ড জাস্টিন হারউইটস। আর উনি যেটা লিখেছেন আমাকে জেনি ফারা, সেটা হচ্ছে যে তিনি ড্যামিয়ান শেজল কিন্তু তার বেশ ভালো লেগেছে, এবং এতদিন শুনতাম অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে ভালো লাগে, এই প্রথম একটা ইন্টারেস্টিং কথা শুনলাম, ভালো লাগলো যে ডাইভার্সিটি আসছে, সেটা হচ্ছে যে পরিচালককে তার বেশ ভালো লেগেছে। এবং ড্যামিয়ান শেজল, ইন্টারেস্টিং হচ্ছে ড্যামিয়ান শেজল কিন্তু এই সিনেমা শুটিং করতে গিয়ে প্রেমে পড়েছেন, এবং এই সিনেমাতে অভিনয় করেছেন একজন অভিনেত্রী। তো আমি এটা জানার পরে ভাবলাম, প্রেমে পড়ার পর তাকে একটা ছোট ক্যারেক্টার দিয়েছেন এই সিনেমাতে, নাকি ওই শুটিং করতে গিয়ে তার সাথে পরিচয় হলো ওই ছোট একটা ক্যারেক্টারে। খুব ছোট একটা ক্যারেক্টারে একটা সিনেই আছেন ওই মেয়েটা, এবং এবার অস্কার্সের মধ্যে দেখলাম তার পাশের সিটে বসে বাহু লগ্না হয়ে পুরোটা অনুষ্ঠান দেখলো সেই মেয়েটা। এবং বেস্ট ডিরেক্টর অস্কার পাওয়ার পরে যখন স্টেজে উঠলো ড্যামিয়ান শেজল, এবং তার অস্কার স্পিচে
অস্কার স্পিচটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং চমৎকার একটা কথা দিয়ে সে শুরু করেছে। সেটা শুরুটা ছিল এরকম যে বাকি যে 4 জন নমিনেশন পেয়েছিল সবার আগে তাদের নাম বললো যে আমার সব থেকে বড় পাওয়া এই অস্কারটা না, সব থেকে বড় পাওয়া ওই বাকি 4 জন যারা নমিনেশন পেয়েছেন তাদের মতো অসাধারণ সব ডিরেক্টরের সাথে এক কাতারে থাকতে পেরে আমি নিজেকে এটাই আমার সব থেকে বড় সৌভাগ্য অস্কার পাওয়ার থেকেও। সেই রকম বিনয়, আসলে গুণী মানুষ অনেক বিনয় হয়, আর অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে। আর এবং মাঝখানে এটা বলেছিল যে যেহেতু এটা একটা ভালোবাসার সিনেমা, আমি লাকি যে এই সিনেমা কাজ করতে গিয়ে আমার জীবনে ভালোবাসা এসেছে। লাকি, ইন্টারেস্টিং। তো আমরা জেনিফার আর SMS এর পরে আমরা নিম্নির কাছে যাই। নিম্নি অনেকদিন পরে SMS করলেন, একসময় আপনি রেগুলার ছিলেন নিম্নি, বাংলা মোটরের বন্ধু, বহুদিন পরে ব্যাক করলেন, এতদিন কোথায় ছিলেন? আর অনেকে লিখেছেন আমাকে, রেহান, নিশি, নুপুর, আকাশ, ইশরাত, রাশেদ, শ্রুতি, ওয়ান্স এগেইন, বাপ্পি আমাকে লিখেছেন আইডেন্টিটি সিনেমাটা দেখেছি কিনা, দেখা হয়নি, যদিও আমার আইডেন্টিটি কার্ড আছে একটা। আর আফসান আমাকে লিখেছেন নরসিংদী থেকে, আচ্ছা ওর SMS-টা পরে পড়ছি আমি। তাহমিনা লিখেছে তেজগাঁ থেকে, সবসময় প্রথমে SMS করেন, আজকে অনেক দেরিতে ঘুমিয়ে গিয়েছিলেন বোধহয়, তাই না? আর আফসান আমাকে নরসিংদী থেকে খুবই ফানি এবং উইয়ার্ড একটা SMS পাঠিয়েছে, সেটা হচ্ছে সালমান খান সম্পর্কে কিছু বলো। এটা কিরকম এসে হঠাৎ করে আপনার কেন মনে হলো আমি সালমান খান বিশেষজ্ঞ বা তার সম্পর্কে কিছু আপনার হঠাৎ করে শোনার কেন ইচ্ছে হলো? কিন্তু এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং বিষয় মনে পড়লো এসএমএসটা দেখে। সেটা হচ্ছে যে আমি নিজেই মাত্র ভেবে দেখলাম এসএমএসটা পেয়ে যে সালমান নামের লোকেরা খুব বিতর্কিত হয়, সেটা তাদের দোষ হোক বা তাদের দোষ না হোক, অন্য কারো দোষে হোক, কিসব কারণে তারা যেন খুব বিতর্কে জড়িয়ে যান। যেমন নায়ক সালমান খান, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে এবং সবার মুখে এক কথা, এখনো কেন তিনি বিয়ে করছেন না। আবার আরেকজনকে দেখুন সালমান বাট, পাকিস্তান ক্রিকেটার, এবং ঘুষ কেলেঙ্কারিতে তিনি সমালোচনায় জড়িয়ে বিতর্কে, এখন তো নিষিদ্ধই আছেন, খেলতে পারছেন না, সেও বিতর্কিত। আরেকজন বিখ্যাত লেখক ছিলেন সালমান রুশদি, দেখুন সেও কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে ধর্ম নিয়ে অবমাননা করে, এখন সেও কিন্তু ব্যাপক বিতর্কিত। আবার আমাদের দেশে অনেক ইউটিউবের কল্যাণে অনেকে নাম নিয়ে অনেক বিখ্যাত হয়ে যান। আমি অবাক হয়ে যাই, না পারে অভিনয়, না পারে গান গাইতে, কিন্তু সবগুলোই সে করছে এবং ব্যাপক আবার খাচ্ছেও মানুষজন। এখনকার সময়ের তরুণীদের অবশ্য কোন দিকে যে তারা যায়, আমার কাছে এখনকার ইউথ জেনারেশনের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় পলিথিন হ্যাবিট বা পলিথিন প্রজন্ম, পলিথিন মানে বাতাস যেদিকে পলিথিন সেদিকে। তো আমাদের মধ্যে এই বিষয়টা এদিন খুব বেশি কাজ করে, হুজুক যেদিকে আমরাও সেদিকে। সো দ্যাটস ওয়াই আই লাইক টু কল দেম পলিথিন কিন্তু একটা ভালো বিষয়, অনেক কাজে লাগে। সো দে আর ইউজফুল টু আস। আর যাই হোক, আমরা এখন কি করবো, আমরা এখন যেটা করতে পারি এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা একটা গান শুনতে পারি ডেফিনেটলি। যে গানটা আমরা এখন শুনতে যাচ্ছি এটা হচ্ছে ওয়াই নট মেটালিকা। দুটো গানের জন্য আমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছি, দুটো গান পরে আবার আসছি, এবং দ্যাটস ওয়াই দ্য সং ইজ আই ডিসঅ্যাপিয়ার। দিস সং ইজ দ্য অরিজিনাল সাউন্ড ট্র্যাক ফ্রম দ্য মুভি মিশন ইম্পসিবল 2। আর এই গানের পর আরেকটা গান শুনে আমরা ফিরবো, এবং মেটালিকার পরে অবশ্যই ওয়ারফেজ হওয়া উচিত, তাই না? তো এই দুটো গান শুনে আমরা ফিরছি। SMS করে নিয়মটা বলে দিয়ে যাই, যদি কোনো গান শুনতে চান, SMS করে নিজের কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ আর স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। সূর্যাস্তের মতো যেদিক থেকে এসে আমি ডুবছি, তুমি সেদিকে কখনো এসো না। রয়েছে ভয়ে আগেই ডুববার, পথের চিহ্নরা সামনে এসে ডাকে না কখনো, তাই তুমি পথের কালোয় ঘেঁষো না। থাকে না কেউ কুশল শুধাবার। অনেক হাত থাকে যারা অন্ধকার থেকেই পরম আলো কুড়োয়। আলো কেমন যায় মিলে বুকের পাশে খুব সহজেই। আবার কারো বাঁ হাতের ভাঁজে অন্ধকার ছিন্ন পাখার মতো বাজে, ঠিক যেমন স্রোতের তোড়ে জলে ফেনা গর্জে। তুমি ওই আলোয় ভরা হাতের খেয়ার মতো হলে হয়ে যাও পরম উষার অভিসার ভরাও শূন্যঘাট নৌকায়। না হলে না হয় সে নিষ্প্রদীপ দুঃখের কালোয় হয়ে একা নক্ষত্রের পরিবার ভাসাও আধার সন্ধ্যায়। জলের নিঘড় গান বাতাসে ভাসছে, ভাবি কাছে কোথাও এখনই এক হরিণী দেখছে মুখ সারঙ্গের ভিড়ে। ও পবিত্র জলের অনুরোধে আমাকে যদি পারো হে অবলীলা, হে শুভ ধরিণী, মিলাও অরুণোদয়ের নিবিড়ে। তবে তাই হোক,
বন্ধুরা শুনছেন এই মুহূর্তে আরেকবার রেডিও আমার 88.4 FM এ শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে আপনার নিঘুম মধুর আজকে আরেকবার স্বাগত। আরেকবার তৃতীয় ঘন্টা মাত্র শুরু হলো এবং এই ঘন্টা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এখন 1 ঘন্টা আমাকে সঙ্গ দিতে হবে, আপনার মূল্যবান সঙ্গ। শুনছিলাম পরপর দুটো সুপার ডুপার রকিং নাম্বার। প্রথমটা ছিল মেটালিকার আই ডিসঅ্যাপিয়ার এবং তারপর ছিল ওয়ারফেজের একটা গান স্বাধিকার। ওয়ারফেজের সব থেকে আমার যে গানগুলো বেশি প্রিয় তার মধ্যে এটা একটা স্বাধিকার, অসাধারণ একটা গান, দুর্দান্ত একটা গান। আবুল হাসানের একটা কবিতা পড়লাম এইমাত্র এবং আমাকে SMS পাঠিয়েছেন ফ্লয়েডিয়ান আমাকে জানিয়েছেন যে 1986 সালের এই দিনে মেটালিকার মাস্টার অফ পাপেটস অ্যালবামটা বেরিয়েছিল, যেটা তার সব থেকে ফেভারিট অ্যালবাম। মাস্টার অফ পাপেটস মেটালিকার অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবামস। দারুণ কিছু গান ছিল, অবশ্যই টাইটেল নাম্বারটা মাস্টার অফ পাপেটস, ড্যামেজ ইনকর্পোরেটেড, ব্যাটারি, ওয়েলকাম হোম স্যানিটোরিয়াম, দারুণ কিছু গান আছে এবং আসলে অ্যালবামটা আসলেই ভালো, বেশ কিছু দারুণ এবং যে কটা গানের নাম বললাম এটা ছাড়া আরো কিছু ভালো গান আছে, যেমন দ্য থিং দ্যাট শুড নট বি, তারপরে ডিসপোজেবল হিরোজও বেশ ভালো একটা আমার ছেলে পারমেসা, এটা দারুণ লাগে আমার কাছে। সো অনেক ভালো গান এই অ্যালবামে আছে। তিনি আরও লিখেছেন যে স্প্লিট মুভিটা তার অনেক ভালো লেগেছে এবং শ্যামালান ইজ ব্যাক আফটার ফাইনালি ইজ ব্যাক, এবং স্প্লিট তারও ভালো লেগেছে, স্পেশালি জেমস ম্যাকঅভের অভিনয়। নির্জন আমাকে জানিয়েছেন পৃথিবীটা মায়াজালে ঘেরা এক বিচিত্র স্বপ্নের কারখানা, কি অদ্ভুতভাবে মাঝে মাঝে কান্না পায়, কি যেন অজানা এক কারণে মনে পড়ে সেই রাতের কথা। এই জিনিসটা একটু আগে বলে তো আমি অফিসের ওই গানটা দিয়ে দিতাম, মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে। সে যাই হোক, আমি এই মুহূর্তে কথা আর না বাড়িয়ে কোথায় চলে যাব FM লাইব্রেরিতে। এই সেগমেন্টটা সবার সবচেয়ে বেশি পছন্দের, আমি জানি, আপনার SMS দেখলে সেটা বোঝা যায়। আর আজকে একটা গল্পের কথা বলবো, ছোট গল্প, এবং আমার কাছে খুব ভালো লেগেছে। রিসেন্টলি এই সপ্তাহে পড়েছি গল্পটা। আর জ্যোতিপ্রকাশ দত্তর গল্প কিন্তু গত বছর আমি বেশ কয়েকটা এপিসোডে করে পড়েছিলাম, বেশ কয়েকটা FM লাইব্রেরিতে, এবং বেশ আমার একজন তার গল্প খুবই ভালো লাগে। জ্যোতিপ্রকাশ দত্তকে নিয়ে দুটো কথা শুরুতে না বললেই না। জ্যোতিপ্রকাশ দত্ত হচ্ছে 60-এর দশকে লেখা শুরু করেন এবং ওই সময়ে যারা সেই 60-এর দশকে বাংলা সাহিত্যে একটা জোয়ার এসেছিল, অনেকেই লেখা শুরু করেছিলেন, হাতে কলম তুলে নিয়েছিলেন। কাব্যের জগতে যেমন একটা আন্দোলন এসেছিল, কথা সাহিত্যেও ঠিক তেমনি একটা জোয়ার এসেছিল। এবং আমার ধারণা 1930-এর দশকটা যেমন বাংলা সাহিত্যের জন্য খুব ফলপ্রসূ এবং খুব অনেক কিছু আমরা পেয়েছি, অনেক নতুন ধারা, রাবীন্দ্রিক বলয় থেকে বেরিয়ে নতুন কল্লোলীয় যুগের সূচনা হলো, ওই সময় পঞ্চপাণ্ডব কবির উদ্ভব হলো, তারা ওই সময়টাতে বেশ, এবং কথা সাহিত্যে মানিকের মতো শক্তিমান কথাশিল্পী আসলেন। এবং 1930-এর ওই দশকটা যেরকম আমার কাছে মনে হয় সব সামগ্রিক দুই বাংলা মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুধুমাত্র বাংলাদেশের কথা যদি আমি বলি, তৎকালীন পূর্ব বাংলাদেশ 1960 থেকে 70 ওই 10টা বছর খুব গুরুত্বপূর্ণ, অনেক ভালো, এবং এই সময়ের যারা অগ্রগণ্য কিংবদন্তি তাদের অনেকেরই পথ চলা শুরু হয়েছিল ওই সময়টাতে। সৈয়দ শামসুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, তাদের সবারই। তো সেই সময়টাতে জ্যোতিপ্রকাশ লেখা শুরু করেছিলেন এবং 3টা বই বের হয়েছিল সম্ভবত ওই সময়টাতে। কিন্তু তারপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, সেখানে বহু বছর তিনি সেখানে ছিলেন, যার কারণে অনেকটা হারিয়ে যান বলা যায় বাংলা সাহিত্যের মূল ধারা থেকে। তারপরে আবার একদম 89 বা ওই সময়টার দিকে তিনি আবার দেশে ফিরে আসেন, 80-এর দশকের শেষ দিকে, এবং তারপর আবার লেখালেখি শুরু করেন। এবং তাও অনেকটা গ্যাপ দিয়ে আসলে তিনি ওরকম ঠিক মানে অনেক রেগুলার বই বের করা বা পাঠকের কাছাকাছি থাকা ওটা ঠিক মেনটেন করতে পারেননি এই দেশ বিদেশ করতে করতে, এবং কিছুটা প্রচার বিমুখ ছিলেন। সেজন্য আসলে এই সময়ে বা বই যারা পড়েনও তাদের কাছেও জ্যোতিপ্রকাশ দত্ত নামটা খুব একটা আলোচিত বা জনপ্রিয় না। কিন্তু বাংলা সাহিত্যের বিচারে আমার কাছে মনে হয় সব থেকে শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বা সব থেকে শক্তিশালী ছোট গল্পকার এবং বাংলা সাহিত্যে, আধুনিক বাংলা সাহিত্যের বা স্বাধীন বাংলা সাহিত্যের, আফটার 71 সব থেকে গুরুত্বপূর্ণ ছোট গল্পকারদের একজন নিঃসন্দেহে জ্যোতিপ্রকাশ দত্ত। অসাধারণ একজন লেখক এবং সম্পূর্ণ ভিন্ন রকম তার লেখা, অন্য কারোর সাথে কোনো মিল খুঁজে পাবেন না, দুর্দান্ত লেখেন। আমার কাছে অসাধারণ একজন ছোট গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত। আমি খুব ভাগ্যবান, গত বইমেলাতে গত বছরেরটাতে তার সাথে দেখা হয়েছিল এবং একটা বইয়ে তার অটোগ্রাফ নিয়েছিলাম। খুব ইন্টারেস্টিং, আমার এখনো মনে পড়ে সেই দিনটা। এবছর হাসান আজিজুল হকেরটা নিয়েছি, গত বছর জ্যোতিপ্রকাশ দত্তেরটা নিয়েছিলাম, এবং ইদানিং ভাগ্যটা ফেভার করছে, মানে বইমেলা গেলে আমার প্রিয় লেখকদের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো সে যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম আমি সেটা হচ্ছে জ্যোতিপ্রকাশ দত্তের গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব দুর্বোধ্য মনে হবে পড়লে, কঠিন মনে হবে রিলেট করতে পারছে না, অনেক কঠিন মনে হবে এবং অনেকে রেখেও দিতে পারেন এই কি সব মাথা ওঠা বুঝি না, কোনো গল্পের আগামাথা বুঝি না, কিছু গল্পের নায়কের কোনো নাম নেই, সে তিনি করে পুরো গল্প শেষ হয়ে গেল, কোনো নামই শুনলাম না, তার সম্পর্কে কিছু জানলাম না, দেখি গল্প শেষ, কি বোঝালো কিছুই বুঝলাম না, এরকম মনে হতেই পারে প্রথম জ্যোতিপ্রকাশ দত্ত আগে পড়ার অভ্যাস না থাকলে। বাট একটু প্রাথমিক ধাক্কাটা যদি সয়ে নিতে পারেন, একটা অন্যরকম দুনিয়ার স্বাদ পাবেন জ্যোতিপ্রকাশ দত্তের গল্পে। তবে অনেক দুর্বোধ্য, একটু কষ্ট করে মাথা খাটিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে। ঠিক প্রচলিত প্যাটার্নের তার গল্পগুলো না, এটা আগে আমি সাবধান করে দিলাম, পরে আমাকে দোষ দিতে পারবেন না।
সে যাই হোক, আমরা কোন প্রসঙ্গে ছিলাম? আমরা প্রসঙ্গে ছিলাম জ্যোতির্প্রকাশ দত্তের একটা গল্প পড়বোই আজকে। পড়বো না মানে আলোচনা করবো, আমার কাছে বই নেই, যেহেতু রিসেন্টলি পড়েছি যতটুকু মেমোরিতে আছে সেখান থেকেই বলবো। গল্পটার নাম হচ্ছে লৌহ বেষ্টনী। এটা হচ্ছে ওই অনেক আগের, সম্ভবত 60-70-এর দিকে, 1960-1970 ওই সময়ের দিকে লেখা একটা গল্প, লৌহ বেষ্টনী। লৌহ বেষ্টনী গল্পটা খুবই ভিন্ন ধর্মী একটা গল্প এবং উদ্ভট গল্প বলতে পারেন। একজন মানুষকে নিয়ে একজন গল্প, এবং মানুষটার আমার স্মৃতিশক্তি যেহেতু খুব খারাপ, ওর নামটা মনে নেই, নামের দরকারও নেই, আমরা একজন যুবক নামে তাকে ডাকি এই গল্পে। তো সেই যুবক, তার জীবনটা শুরু হয়েছিল অনেক উজ্জ্বল সম্ভাবনা নিয়ে। ছোটবেলায় প্রতিভাবান ছিলেন, লেখাপড়ায় ভালো ছিলেন, এবং সবাই আশা করেছিল এই ছেলেটা বড় হয়ে অনেকদিন অনেক কিছু করবে, এই করবে সেই করবে, বিশাল কুতুব হবে, এরকম একটা সবার আশা ছিল। ইন্টারেস্টিং হচ্ছে, ঠিক বড় হয়ে সে আসলে তেমন অসাধারণ বা বিখ্যাত বা 10 জনের থেকে আলাদা তেমন কিছু হতে পারলো না। খুব সাধারণ একজন মানুষ হলো, পড়াশোনাও সাধারণ জায়গা থেকে, সাধারণ রেজাল্ট, সাধারণ একটা চাকরি হলো, এবং সব দিক থেকে একদম সাধারণ, না অন্য 100 জন থেকে আলাদা করা যাবে না। সেই যে তার সাধারণের শুরু হলো, তার জীবনে সবকিছুই সাধারণ হয়, কোনো কিছু আর অসাধারণ হয় না। কিন্তু সেই মানুষটার ভেতরে কি একটা বীজ ছিল, কি একটা নেশা ছিল, সে সবসময় অসাধারণ কিছু খোঁজে, যেটা আশপাশে কোথাও সে এর আগে দেখেনি, আশপাশে কোনো মানুষের মধ্যে দেখেনি, কাউকে এটা নিয়ে কথা বলতে শুনিনি। কি সেটা সে জানে না, বা কি সে চায় তাও সে জানে না। সে যায়, শুধু এটুকু জানে সে অসাধারণ কিছু চায় জীবনে, সে অসাধারণ কিছু হতে চায়, তার জীবনে সবকিছু অসাধারণ হোক, অসাধারণত্বে তার জীবন ভরে উঠুক, এটাই তার প্রার্থনা এবং প্রত্যাশা। কিন্তু কি সেই অসাধারণত্ব, কি সেই অসাধারণ প্রত্যাশা, এ সম্পর্কে সে নিশ্চিত না। এভাবে তার জীবন যায়, কিন্তু খুব সাধারণভাবে। সে সাধারণ জব করতে করতে সাধারণভাবে প্রতিদিন সকাল দুপুর রাত তার এভাবে পার হয়ে যায়। এবং যেহেতু তার জীবন সাধারণ, সাধারণ মানুষের জীবনে যা ঘটে তার জীবনও তাই ঘটে। যৌবনে তার জীবনে একটা প্রেম ঘটে, এবং সুখে শান্তিতে প্রেমটা এগিয়ে যেতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে তার মনে হয় ঠিক সে সুখী না প্রেমটাতে, কারণ প্রেমটা একটা সাধারণ প্রেম। অন্য 10 জনের যা হয় তার প্রেমেও তাই হচ্ছে, অন্য 10 জন যেভাবে প্রেম করে তারও তো সেভাবেই প্রেমটা ঘটছে। এবং তার প্রেমিকাকেও মনে হয় সাধারণ, কারণ অন্য 8-10টা মেয়ে যেরকম দেখে তার প্রেমিকাকেও তার সেরকম মনে হয়। অন্য 10টা মেয়ে যেভাবে কথা বলি, যেভাবে প্রেমিকা হিসেবে তার যেরকম অ্যাক্টিভিটি হয় তারও ঠিক সেরকম। তাহলে কোথায় সেই অসাধারণত্ব, কোথায় সেই অসাধারণ প্রেম, সেই অসাধারণ প্রেমিকা, অসাধারণ ঘটনায় ভরা অসাধারণ জীবন, কোথায় সেটা ঠিক মেলাতে পারে না। আবার সে হতাশায় ভেঙে পড়ে, এবং মনে হয় এই সাধারণ প্রেম, এটা ধরে রাখা, এই সাধারণ প্রেমিকারকে সাথে জীবন পার করে কোনো মানে হয় না। সে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেই সাধারণত্ব থেকে তার আর মুক্তি হয় না, যেটা থেকে সে অনেক আগে থেকে, যেটার সাথে তার লড়াই হচ্ছে। সাধারণ থেকে অসাধারণত্বে যাওয়ার একটা উদ্গ্রীব, একটা উদাত্ত, একটা আকুল বাসনা, কিন্তু সেটা হয় না। অসাধারণত্ব তার দূরের অনেক আকাশের তারা মতোই অধরা কিছু একটা থেকে যায়। তো বাধ্য হয়ে না, মানে সেই চিন্তা থেকে তখন সে সিদ্ধান্ত নেয়, না, এই প্রেমিকার থেকে অনেক দূরে সরে যেতে হবে, এই সাধারণ কোনো কিছু সে চায় না। যার ফলে খুব সুখে শান্তিতে, মানে খুব একটা সুন্দর জীবনের দিকে যাচ্ছিল সেই মেয়েটাকে নিয়ে, সেখান থেকে সে হঠাৎ করে সরে আসে, কোনো কিছু না বলে মেয়েটাকে। এবং মেয়েটা প্রচণ্ড অভিমান হয় মেয়েটার প্রচণ্ড, এবং সে প্রচণ্ড মনোকষ্টের শিকার হয়। এটা অবশ্য তার মনে হয় যে মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, তাকে ঘৃণা করছে, অনেক অভিমানে দূরে সরে আছে। তো মেয়েটাকে বিদায় দিয়ে, আলবিদায় জানিয়ে সে একা একা আবার আগের মতো জীবন শুরু করে। এবং এখন মনে হয় যে না, কিছুটা অসাধারণত্ব আবার সে তার জীবনে এসেছে। কেউ ভাবেনি যে স্বেচ্ছায় সুখে শান্তিতে একটা চলতে থাকা অ্যাফেয়ার নিশ্চয়ই হঠাৎ করে ঠেলে দেবে না। তাই প্রাথমিকভাবে তার মনে হয় কিছুটা অসাধারণত্ব তার ভেতরে জীবনে আসলো। কিন্তু পরবর্তী কয়েকটা দিন পরে আবার তার ভেতরে একটা প্রচণ্ড শূন্যতা, হাহাকার শুরু হয়, এবং তার মনে হয় কি করলাম। তখন তার অভাব বোধ করতে শুরু করে মেয়েটার, এবং বোধ করতে শুরু করে যখন, তখন তার মনে হয় এটাও তো সাধারণ হয়ে গেল। সবাই বিরহে পড়লে কাতর হয়, সবাই বিরহে পড়লে আবার থেকে মানুষটার কাছে যেতে চায়, ফিরে পেতে চায়। আমিও তো তাই চাচ্ছি, তাহলে আমি অসাধারণ কোথায় হলাম? আবার সে একটা ক্রাইসিসের ভেতরে পড়ে যায়। তো পরে গিয়ে সে আবার, কিন্তু আবার সেই শূন্যতা বা একাকিত্ব বা নিঃসঙ্গতা থেকেও তার মুক্তি যেহেতু হয় না, মেয়েটার কাছে ফিরে যাবার আবার একটা প্রচণ্ড বাসনা থেকে পেয়ে বসে। তো একদিকে তার মনে হয় আবার তো সাধারণ কাজই করছি আমি, আবার আরেকদিকে তার কাছে ফিরে যাওয়ার একটা প্রচণ্ড বাসনা। কিন্তু তার এই সংশয়ের জায়গায়, ফিরে গেলে মেয়েটার কি তাকে আর গ্রহণ করবে? নিশ্চয়ই ফিরিয়ে দেবে, প্রচণ্ড অপমান করবে। এবং তারপরও তার ভেতরে লড়াই চলতে থাকে, শেষ পর্যন্ত ফিরে যাওয়ার বাসনাটাই জয়ী হয়। তখন সে একদিন হঠাৎ করে এই ট্রেনে উঠে তার সেই ঠিকানায়, যেখানে আগে কখনো যায়নি, মেয়েটার গ্রামের বাড়িতে, কারণ মেয়েটার রাগ করে অভিমান করে বোধহয় গ্রামের বাড়িতে তখন চলে গেছে, এটা তার মনে হয়। তাই সে গ্রামের বাড়িতে রওনা হয় একদিন ট্রেনে উঠে। যেতে যেতে তার মধ্যে অনেক দ্বিধাগ্রস্ততা তৈরি হয়। আমি কি যাওয়াটা কি ঠিক হচ্ছে? এটা কি সাধারণ মানুষের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারটা, যে বিরহে কাতর হয়ে আমিও ছুটে যাচ্ছি অন্য সবার মতো, 10 জনের মতো মেয়েটার কাছে? কিন্তু শেষ পর্যন্ত মনে হয় না, যাই, এই বিরহ আমি নিতে পারছি না। কিন্তু যেতে যেতে পুরোটা সময় তার ভেতরে এই কনফ্লিক্টটা কাজ করতে থাকে। শেষ পর্যন্ত
যেখানে তার নামার কথা মেয়েটার বাড়ি, সেই স্টেশনে পৌঁছার অনেক আগে একটা স্টেশনে গিয়ে তার মধ্যে দ্বন্দ্ব এতটাই চূড়ান্ত হয়ে ওঠে, সে সিদ্ধান্ত নেয় সে আর মেয়েটার কাছে যাবে না। সামনে যে স্টেশনটা পড়বে সেখানেই সে নেমে যাবে। সেটা কোন স্টেশন আমি চিনি কিছু নাকি চিনি না কিছু যায় আসে না, আমি ওখানে নেমে পড়বো, আমি মেয়েটার কাছে আর যাবো না শেষ পর্যন্ত। খুবই একটা কনফিউজিং ক্যারেক্টার। শেষ পর্যন্ত নেক্সট যে স্টেশনে গাড়িটা থামে, রেলগাড়ি, সেখানে সে নেমে যায়। নেমে আবার তার পরবর্তী মনে কি করলাম, কেন আমি নেমে গেলাম, আবার তখন তার মনে হয় ট্রেনে উঠে যায় আবার দৌড় দিয়ে, মেয়েটার কাছে ছুটে যায়, কিন্তু তখন দেরি হয়ে গেছে, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত দৌড় দিয়েও সে ট্রেনটাকে আর পায় না, অসহায় চোখের সামনে দিয়ে ট্রেনটা স্টেশন পার করে প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে যায়। আবার শূন্যতা তাকে গ্রাস করে। মানে তখন সে কি করবে? তখন সে মনে করে আচ্ছা এই অচেনা জায়গাটা একটু ঘুরে বেড়া, নিজের ভেতরে যে লড়াই চলছে, নিজের ভেতরে যে একটা সংশয় চলছে, থেকে মুক্তি পাওয়া যাবে। সেজন্য হাঁটতে বের হয় সেই অচেনা গ্রামের পথ ধরে, যে জায়গাটাতে এর আগে সে কোনোদিন আসেনি। দুই পাশে বিস্তীর্ণ প্রান্ত, সবুজ ধান ক্ষেত, দারুণ সুন্দর একটা জায়গা, একদম সত্যিকারের সবুজ গ্রাম। প্রথম দিকে তার ভালো লাগে, কিন্তু এখানেও সংশয় তৈরি হয়। কিছুক্ষণ পরে মনে হয় এ তো সেই সব পুরনো চেনা সাধারণ দৃশ্য, সেই একই ধান ক্ষেত, সেই একই সবুজ, একই প্রান্তর, এর ভিতরে অসাধারণ কিছুই নেই, ব্যতিক্রমী কিছু নেই। বাধ্য সে আবার দৌড়ে দৌড়ে একদম উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে আবার স্টেশনে ফিরে আসে, এবং পরের ট্রেন 2-3 ঘন্টা পরে সের জন্য ওয়েট করতে থাকে স্টেশনের বেঞ্চিতে ঘুমিয়ে। এবং অবশেষে পরের ট্রেন আসে, সে আবার সেই ট্রেনে ওঠে এবং আবার সেই প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার অবশ্য কনফিউশনকে দূর করে সে শেষ পর্যন্ত সেখানে পৌঁছায়। তার ধারণা ছিল তার প্রেমিকা অনেক রাগ করেছে, অভিমান করেছে, তাকে অপমান করবে, ফিরিয়ে দেবে, বা ওই মেয়ের পরিবারের সবাই তার দিকে তেড়ে মেরে ছুটে আসবে। কিন্তু অবাক করা ব্যাপার, ঠিক উল্টো রিয়াকশন সে সবার মধ্যে দেখে যে মেয়েটা খুব খুশি তাকে পেয়ে, এবং রাগের কথা তো বলেই না, বরঞ্চ আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায়। আরও ইন্টারেস্টিং বা আরও অবাক করা ব্যাপার, মেয়ের পরিবারের সবাই যেন তাকে পেয়ে খুশি, এবং সবাই মানে এটাতে খুশি হয়েছে, এবং সবাই পারলে তখনই তার সাথে বিয়ে দিয়ে দেওয়ার একটা অবস্থা। এটাতে তার মনে আবার বেশি ওঠে, ঘটনা কি, আমি ভেবেছিলাম কি আর হলোটা কি। তো এটাও তো খুব সাধারণ এক পেশে ম্যারম্যারে একটা বিষয় হয়ে গেল। আসলাম, আমার সাথে সাথে সবাই বরণ করে নিল, একদম ফ্যামিলি শুদ্ধ, খুব বেশি অর্ডিনারি হয়ে যাচ্ছে না বিষয়টা? এর ভেতরে অসাধারণত্ব কোথায়? আবার সে শূন্যতায় পতিত হয়। তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত কি করবে, সে কিছুই করতে পারে না, চলে যাবে নাকি থাকবে, এরকম একটা কনফিউশনে পড়ে। শেষ পর্যন্ত ওদিন বিকেলবেলা সে ঘুরতে চায় যে স্টেশনটাতে মেয়েটা গ্রামের বাড়ি, সেই স্টেশনে। সেখানে গিয়ে তার মনে হয় আমি ঠিক আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, আমি কি করবো, আমি কি থাকবো না চলে যাবো, কোথায় সেই অসাধারণত্ব, কি করা উচিত আমার জীবনে সবকিছু এরকম সাধারণ কেন? এই কনফিউশন থেকে সে, উদ্ভ্রান্তি থেকে আবার বাধ্য হয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নেমে পড়ে, এবং অস্থিরতার সংশয় নিজের ভেতরে সেই লড়াই যখন চূড়ান্ত রকমে পৌঁছায়, তখন বাধ্য সে রেল লাইন ধরে দৌড়ানো শুরু করে। কোনো উদ্দেশ্য সে জানে না, গন্তব্য সে জানে না, কিন্তু দৌড়ানো শুরু করে, কিন্তু কারণ অন্য কোনো উপায় তার জানা নেই, কি করা উচিত তার এখন। অনেকক্ষণ দৌড়ানোর পরে যখন যেই মুহূর্তে তার মনে হয় এ তো সেই একই সমান্তরাল রেল লাইন, একই রকম, যত দূর দেখছি, যতক্ষণ দৌড়ালাম সেই একই রেল লাইন, কোনো বৈচিত্র্য নেই, কোনো পরিবর্তন নেই, সবই তো একরকম, সবই সেই সাধারণ একই রকম, একে ব্যতিক্রম কোথায়, বৈচিত্র্য কোথায়? এটাও তো সেই সাধারণ হয়ে গেল। তাহলে আর দৌড়ে কি হবে? সেই একই রেল লাইন, একই জিনিসই তো দেখবো আমি। অবশেষে সে দৌড়াতে দৌড়াতে এই কারণে আবার সেই সাধারণত্বের গহ্বরে পতিত হয়ে আবার আবর্তিত হতে হতে প্রচণ্ড রকম একটা অসহায়ত্ব, আকুতি, যন্ত্রণা, আর্তনাদ, যে নামে আমরা ডাকি না কেন, এরকম একটা অদ্ভুত শব্দ তার মুখ থেকে ঘুমড়ে কেঁদে ওঠে। এভাবেই গল্পটা শেষ হয়। খুবই অদ্ভুত একটা গল্প। তো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ বুঝলাম গল্পটাতে বৈচিত্র্য আছে, বুঝলাম অন্য কোনো গল্প এরকম শুনিনি, সবই বুঝলাম, কিন্তু বাছা লেখক এখানে কি বোঝালেন? এভাবে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন। এটা প্রথম অ্যান্সার হচ্ছে যে গল্প আসলে আমি কি বুঝলাম সেটা আমার ব্যাখ্যা, আপনি কি বুঝলেন সেটা আপনার ব্যাখ্যা, সেটা আপনার বোঝা আমার বোঝার সাথে মিলতে হবে, এরকম কোনো কথা নেই। আবার আমাদের বোঝাটা যে আবার লেখকের বোঝার সাথে মিলতে হবে, এরকমও কোনো কথা নেই। সাহিত্য আসলে কোনো স্পেসিফিক অবজেক্টিভ গন্তব্যে পৌঁছায় না, এটা অনুরণনা বা দোতনার তৈরি করে, এবং সেটাই হচ্ছে আর্টের ধর্ম। অ্যাকুরেটলি কবির মস্তিষ্কে পৌঁছে তার কথাটা আমার বুঝে নিতে হবে ঠিক এমনটা না। তারপর আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা, এই গল্পটার, অদ্ভুত গল্পটার শিকড় অন্য অনেক জায়গাতে আছে। সেটা হচ্ছে যে আসলে এরকম সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব আসলে কি, বা আসলে ঠিক এভাবে হয়তো হয় না, কিন্তু আমাদের পুরো জীবন জুড়ে কি আসলে এটা কাজ করে না? আমরা ঠিক বুঝে উঠতে কি পারি আদৌ কোনোদিন জীবনের শেষ দিন পর্যন্ত আসলে জীবনে কোন পথে চলা উচিত ছিল, বা এখন কোন পথে বাকি দিনগুলো চলা উচিত, বা জীবনের আসলে সঠিক গন্তব্যটাই কি, বা অর্থটাই বা কি আসলে, বা কোথায় আসলে জীবনের সত্যিকারের সার্থকতা, বা কি করলে নিজেকে মনে করবো জীবনটাকে আমি জীবনের মতো করে বুঝতে পেরেছি এবং সেটাকে সব ঠিক
নিজের মতো করে উপভোগ করতে পেরেছি বা কাজে লাগাতে পেরেছি বা কী করা উচিত ছিল, সেটা জীবনের গন্তব্য, জীবনের গোল, অবজেক্টিভ যদি বলি, ইভেন ক্যারিয়ার চুজ, লাইফস্টাইল চুজ, সব কিছু কখনো কি আসলে আমরা নিশ্চিত হতে পারি? এবং এই হতাশা কি নাগরিক জীবনে আরও অনেক বেশি প্রতিনিয়ত আমাদেরকে গ্রাস করে না, যে অ্যাকচুয়ালি আমি যেভাবে চলছে আমার জীবনটা, ফ্যামিলি, ক্যারিয়ার, লাইফস্টাইল সব কিছু মিলিয়ে, ইজ দিস মাই রাইট ট্র্যাক? এখানেই কি আসলে থাকা উচিত ছিল? এটাই কি আমার মোক্ষ বা কাঙ্ক্ষিত বা আরাধ্য, নাকি আসলে অন্য কিছু করা উচিত ছিল? এই দ্বিধাগ্রস্ততা সবার মধ্যে কম বেশি কাজ করে, কারো কম কারো বেশি। যারা অনেক বেশি কাজ করে তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যান, ট্র্যাকলেস হয়ে যান এবং অনেক সময় ভুল পথেও পা বাড়ান। আর যারা খুব মেন্টালি স্ট্রং তারা এটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু এই কনফ্লিক্ট, এই নগর জীবনের বিচ্ছিন্নতা, শূন্যতা আমাদেরকে গ্রাস করে না এবং আসলে নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে যায় না এবং এটা সঠিক জীবনের আসলে প্রকৃত অর্থ বা মানে গতি প্রকৃতি কেমন হওয়া উচিত, বা জীবনের সত্যিকারের সার্থকতা কোথায়, বা আসলে কোন পথে গেলে মিলবে চূড়ান্ত মুক্তি এবং দিন শেষে হাসি মুখে বলতে পারবো মৃত্যু শেষ সীমানায় দাঁড়িয়ে যে ঠিক যেমন পথেই যাওয়া উচিত ছিল, আমি ঠিক সারা জীবন সেই পথে গিয়েছি এবং যেভাবে চালিয়েছি সেভাবে জীবনটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে চালাতে পেরেছি এবং আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট লাইফ। এটা কি আসলে কখনো কেউ কোনোদিন বলতে পারে, বা আসলেই সেই পথে কি পৌঁছানো যায়, বা আসলে সঠিক সেই পথ কোনটা, এটা কি সবাই চিনে নিতে পারে? নাকি সেই বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা, শূন্যতা, সংশয়, দ্বিধাগ্রস্ততা আমাদেরকে অসংখ্যবার গ্রাস করে না? সেটা যে ফর্মেই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, এবং আমরা আসলে সাধারণত্ব এবং অসাধারণত্ব এবং সঠিক এবং ভুল এর দোলাচলে দুলতে দুলতে জীবনটা পার করে দিই। সচেতনভাবে কখনো এটা মাথায় মাথায় কাজ করে, কখনো আবার অচেতনে বা সাবকনশিয়াস লেভেলে থেকে যায়। কখনো আমরা শক্ত হাতে সেটাকে দমন করতে পারি, কখনো সেটার ভিকটিম হয়ে যাই এবং ঠিক গল্পের ওই ফিনিশিংয়ের মতোই অসহায়ভাবে আমরা জীবনের ট্রেল লাইন ধরে দৌড়াতে থাকি এবং একটা সময় গিয়ে মনে হয় সবই তো এক, তাহলে কোথায় আমার পরম মুক্তি, মোক্ষ, নির্বাণ? এবং একটা সময় ওই অসহায় যন্ত্রণা হয়তো আমাদের অস্তিত্বের ভেতর থেকেও গমড়ে ওঠে। জানি না সবাই সত্যিকারের গন্তব্য খুঁজে পান কিনা, সঠিক পথের সন্ধান নাকি এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের মতোই সেই অসাধারণত্ব বা সার্থকতা জীবনে খুঁজতে খুঁজতে জীবনটা আসলে শেষ হয়ে যায়। খুব অনেক অস্তিত্বের সাথে গভীরভাবে নিহিত অনেক গূঢ় প্রশ্ন আছে গল্পটার ভেতরে, এবং এই গল্পটা তো পড়বেনই এবং সেই সাথে জ্যোতিপ্রকাশ দত্তের সব গল্পই পড়বেন। অন্য একটা দুনিয়া সন্ধান পাবেন। তার গল্পের সাবজেক্ট, বাক্যবিন্যাস, গঠন, গল্প নির্মাণ এবং গল্পের সমাপ্তি সবকিছু একদমই অন্যভাবে, অন্য কারোর সাথে মিলবে না। অসাধারণ একজন লেখক জ্যোতিপ্রকাশ দত্ত। আজকের এফএম লাইব্রেরিতে এই ছিল। গল্পটার নাম হচ্ছে লৌহ বেষ্টনী। জানি না সেই লৌহ বেষ্টনী থেকে আসলে সবাই বের হতে পারে কিনা। সবাই শুভকামনা থাকলো সবার জন্য। আর আপাতত আমি কিছু না করে SMS করে নিয়মটা একটু বলি। যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, অবশ্যই SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। তো আমরা এখন কি গান শুনবো? আমরা এখন যে গান শুনবো সেটা হচ্ছে জীবন নিয়ে, যেহেতু অনেক কথা হলো এবং জীবনের পথের সন্ধান, ফিরে পাওয়া, ফিরে আসা, এই ধরনের একটা গান শুনি আমরা। পিঙ্ক ফ্লয়েড একটা গান, কামিং ব্যাক টু লাইফ। অসাধারণ একটা গান। এটা শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আপনার সাথে ইরাজ, আমি এখনো আছি এবং রাত 2টো পর্যন্ত থাকবো। শুনছিলাম একটু আগে পিঙ্ক ফ্লয়েডের গান কামিং ব্যাক টু লাইফ, এবং তারপরে ছিল মিনারের গান শতেক ভুল। আর শতেক ভুলের পরে এই মুহূর্তে ভুল শুদ্ধে ভরা অনেক SMS আমার কাছে এসেছে, সেগুলো থেকে একটু পড়ি। The closer I get, the more I see how far I am. খুবই ইন্টারেস্টিং কথা, তাৎপর্যপূর্ণ। ব্লু নাইটিঙ্গেল সবসময় বেশ ইন্টারেস্টিং কথা লেখেন। এত সুন্দর সুন্দর কথা কই পান আপনি? আপনি তো কথার ডিব্বা একজন বলা যায়। আর রেহান নাখালপাড়ার বন্ধু লিখেছেন পিঙ্ক ফ্লয়েড অসাধারণ, একজন পিঙ্ক ফ্লয়েড ফ্যান পাওয়া গেল। পিগম্যান শোনাতেই পারতেন, রজার ওয়াটার্স না হয় নাই প্লে করবেন। ওকে, ব্রাহ্মণবাড়িয়া নতুন বন্ধু মিম, স্বাগত, সাথেই থাকবেন সবসময়। ফিরোজা আমাকে হাতে ঝিলে, তিনিও নতুন বন্ধু। আর জানিয়েছেন রাশেদ, সেটা হচ্ছে যে গল্প একটু আগে যেটা বললাম FM লাইব্রেরিতে, লৌহ বেষ্টনী, জ্যোতিপ্রকাশ দত্তের গল্প, সেটা খুব ভালো লাগলো। আসলেই সবাই চায় তার জীবনটা বৈচিত্র্যময় করতে, সেদিকে ছুটেও যায় আমরা, কিন্তু অনেক সময় হয়তো পারি না, ঘুরে ফিরে সেই একই জায়গায়। জেসি জেনি জানিয়েছে, তবু তুমি বলতে পারছো না, না নেই, কোথাও নেই, আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও, বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে। সুন্দর SMS। এরা আগে
এত কাব্যিক এসএমএস করতো না, গত 1-1.5 বছর ধরে করছে এবং বেশ ভালোই লাগে আমার। কাব্য প্রতিভার নতুন নতুন জন্ম হচ্ছে। অল দ্য বেস্ট, কিপ ইট আপ। ভালো লাগে আমার এরকম এসএমএস কেউ করলে, ক্রিয়েটিভিটির চর্চা হচ্ছে। সৃজনশীলতার প্রকাশ ঘটুক, ছড়িয়ে পড়ুক দিকে দিকে, চারদিকে। এবং আরও অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। আর একজন লিখে, ওনার নামটা ঠিক আমি বানানটা কি লিখেছেন, ওনার নাম হচ্ছে বারাতুল আহসান রাহা। রাহা তো মেয়েদের নাম, কিন্তু আবার বারাতুল আহসান তো শুনে মনে হচ্ছে ছেলে। তো ঠিক বুঝতে পারছি না আসলে ভাই আপনার অ্যাকচুয়ালি আপনার নামটার উচ্চারণটা কি আপনাকে আমি ভুল করছি। বারাতুল আহসান রাহা, আহা, খুব বৈচিত্র্য নামটাতে। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে দেখি সবার আগে কি আমাকে ফোন করতে পারেন। ফাস্টেস্ট কলার আবার 98936666। লেটস সি। কে 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 করবেন ফোন আমাকে সবার আগে? এখনো আসেনি, দেখা যাক। 98936666, দেখা যাক কে ফোন দিচ্ছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি তাসফিয়া বলছিলাম ভাইয়া। কি নাম? আরেকবার বলবেন কি? তাসফিয়া। তাসফিয়া, তোমার সাথে কি কয়েকদিন আগে কথা হলো না? এই তো গত সপ্তাহে। হ্যাঁ, তুমি তো বেশ ব্যাপক ফাস্টেস্ট কলার, তোমাকে বললে সাথে সাথে ফোন হাতে নিয়ে। আরে না ভাইয়া, শোনেন, আপনি যখন বলতেছিলেন তখন আমি অলরেডি লাইনেই ছিলাম, তারপর আরেকবার কল দিলাম, আপনি ধরে ফেললেন। তো তুমি কিভাবে বুঝলে যে আমি এই লিংকে ফোন নিব? আমি জানি না তো, আমি এক কানে ইয়ারফোন আর এক কানে মোবাইল ধরে বসে আছি। আচ্ছা, একটা গান আছে তো উপর, এক পায়ের উপর আরেক পা খালি। তোমার এক কানে ইয়ারফোন, আরেক কানে কি মোবাইল? আরেক কানে মোবাইল ফোন। আচ্ছা, আরেক কানে মোবাইল ফোন। এটা নতুন একটা গান হতে পারে, এক কানে ইয়ারফোন আমার, আরেক কান খালি না, আরেক কানে মোবাইল ফোন। হতেই পারে, সেটাই। ওকে, সো তাসফিয়া, তোমার সাথে গত সপ্তাহে কথা হয়েছিল, আজকে কথা হচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে ইন্টারেস্টিং কিছু কি ঘটেছে জীবনে যেটা আজকে আমাদের সাথে শেয়ার করা যায়? একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি আপনাকে প্রমিস করার পরে আমি একটু সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে খুঁজতে গিয়েছিলাম। তারপরে কি কথা হয়েছে স্যারের সাথে? না, কিন্তু ওনার রুমে তালা দেওয়া ছিল, স্যার ছিল না। আচ্ছা, দ্যাট ইজ দ্য মোস্ট প্যাথেটিক। তো এটা তো অনেক বিশাল একটা আবিষ্কার। তুমি খুঁজে খুঁজে ওনার রুমে গিয়েছো, রুম পর্যন্ত যেতে পেরেছো? ওনার রুম আমাদের ক্লাসরুমের থেকে জাস্ট 2 রুম পরে। আই ডিডন্ট নিউ দ্যাট। সো আমি পুরো 2 তলা ঘোরার পরে আমি জাস্ট আই গট ইট। আচ্ছা, না তুমি তোমার ক্লাসরুমের 2টো রুম পরে যে একজন স্যারের রুম খুঁজে পেয়েছো, এটা জানতে না গিয়ে এটা একটা বিশাল। যদিও স্যারের রুমে তালা মারা ছিল, তাতে কি যায় আসে? তালা মারা থাকে তো, দ্যাটস ওয়াই। মানে তালা মারা না থাকলে ইউনিভার্সিটিতে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা ওনারা মোটামুটি হচ্ছে দরজা ভিড়ায় রাখে সবসময়। দ্যাটস বুঝেও যায় না যে রুম খোলা না বন্ধ। আচ্ছা, তো আর অ্যাকচুয়ালি কয়েকদিন আমাদের এত প্রেশার ছিল, একটা ক্লাস হওয়ার পরে আরেকটা ক্লাস, এরকম ব্যাপার ছিল। দ্যাটস আমি মানে আশেপাশে ঘোরার টাইমও পাইনি। বাট ওই দিন হচ্ছে আমাদের 1 ঘন্টার বেশি গ্যাপ ছিল, আর স্যার আসতে দেরি করতেছিল, বাংলা স্যার। আমাদের বাংলা একটা কোর্স হচ্ছে, তো ওইখানে যে আমাদের যিনি পড়াচ্ছেন ভীষ্মদেব স্যার, তো স্যার হচ্ছে একটু দেরি করছিলেন। তো আমি আর আরেকজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমরা 2জন মিলে খুঁজতে গেছি স্যারকে। হ্যাঁ, তো যে দেখি আমি স্যারের রুমের 1 রুম পরেই হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের রুম। আমি লাইক রুম পেয়ে গেছি। এরপরে যে দেখলাম দরজা বন্ধ। এরপরের দিনও গেছিলাম, যে দেখলাম দরজা বন্ধ, সো দরজা খোলা ছিল না। এন্ড দ্যাটস হোয়াই আই কুডন্ট। ইন্টারেস্টিং। এই মিশনের নাম হবে খোঁজ দ্য সার্চ এবং পরেরটা হবে ধর দ্য ক্যাচ। আমার মনে হয় কি স্যার তো এখন এক্সটেনশনে আছে মেবি, এই জন্য মনে হয় স্যারকে যেগুলো পারে। স্যার কালে ভদ্রে ক্লাস নেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, অনেক বিশাল আমরা একটা ইতিহাস তোমার কাছ থেকে শুনলাম, স্যারকে খুঁজতে যাওয়ার। এটা নিয়ে একটা সিনেমা বানানো যেতে পারে, এত বড় একটা ইতিহাস আমরা জানলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যতই তালা মারা থাকে না কেন, এই যে তুমি 2টো রুম পর একজন স্যারের রুম খুঁজে বের করলে এতদিন জানতেন, এটা একটা বিশাল আবিষ্কার। আমার কাছে মনে হয় যে এই আবিষ্কারের সাথে একমাত্র তুলনা হতে পারে পৃথিবীর ইতিহাসে আরেকটা আবিষ্কারের, ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার। ওটার মতোই তাৎপর্যপূর্ণ তোমার এই আবিষ্কার। এই যুগের ক্রিস্টোফার কলম্বাসিনি তুমি, যেহেতু একজন কলম্বাসিনি, রাইট, দ্য ফিমেল কলম্বাস। না ভাই, আপনি যে মানে একটা মুভির কথা বলছিলেন না, স্প্লিট। হ্যাঁ, স্প্লিট, রাইট। আমি মুভিতে নিয়ে কয়েকদিন আগে জেমস ম্যাকভার একটা টক শো দেখছিলাম। উনি তো খুব এক্সাইটেড। টক শো দেখেছিলে কোথায়? ইউটিউবে মেবি। উনি মানে মুভিটা নিয়ে কথা বলছিলেন, তো আমি তখন উনি কোনো কিছু রিভিউলি করেন। আমি নতুন একটা মুভিটা রিভিউ করছি, আমি খুব এক্সাইটেড। কে এসেছিল ওই টক শোতে? জেমস ম্যাকভার ছিল, হিউ জ্যাকম্যান ছিল,
হিউ জ্যাকম্যান, হিউ জ্যাকম্যান আর কে? মাইকেল সার্ভেন্ট। কার সার্ভেন্ট উনি? মাইকেল ফাসবেন্ডার। আচ্ছা, আমি শুনছি মাইকেল সার্ভেন্ট, আমি বললাম উনি আবার কে? কার সার্ভেন্ট? মাইকেল ফাসবেন্ডার। ওকে, দ্য এক্স-মেন ক্রু। হ্যাঁ, ওরা তিনজন ছিল, সবাই তো দারুণ অভিনেতা। স্পেশালি আমি হিউ জ্যাকম্যানের ফ্যান, মাইকেল ফাসবেন্ডার খুব ভালো লাগে। আমি বিশাল হিউ জ্যাকম্যানের ফ্যান। আমি তো কয়েকদিন আগে মেবি ওনার লোগান মুভির যে ট্রেলারটা দেখলাম, আমার খুব খারাপ। লোগান কিন্তু সারা পৃথিবীতে আজকে রিলিজ পেয়েছে, তুমি দেখতে পারো। হ্যাঁ, আজকে রিলিজ। আমি আজকে দেখলাম টিভিতে যে আজকে রিলিজ হবে। আমার তো এখন পরীক্ষা শুরু, আমি সো স্যাড। আমার যখনই কোনো কিছু দেখার খুব ইচ্ছে, তখনই মুভি মানে পরীক্ষা টেখে শুরু হয়ে যায়। সমস্যা নেই, তুমি যেহেতু পরীক্ষা, লোগানটা পরে দেখো, আপাতত স্লোগান দিতে থাকো। পরীক্ষা শেষ হোক, তারপরে তুমি স্লোগান দিয়ে লোগান দেখবে। হ্যাঁ, অবশ্যই। ওকে, তুমি এক্স-ম্যান সিরিজের ফ্যান বোধহয়, তাই না? স্যার, আমি যে মুভিটা দেখলে, যে মুভিটা আমাকে টাচ করে যাবে, সেসব মুভির ফ্যান। মুভি শুড বি টাচিং, রাইট? গানের ক্ষেত্রে আমি তোমার সাথে একমত যে মুভি শুড বি টাচিং। দ্যাটস ওয়াই এখন থেকে যখন ব্লু-রে ডিস্ক বা ডিভিডি বা সিডি বের হবে, যখন ওটার সাথে দুটো হাত দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আঙুল থাকবে 5টা 10টা, যেন টাচ করতে পারে সবাইকে, তাই না? মুভি শুড বি টাচিং, লিটারালি, সো দ্যাট মুভি ক্যান টাচ। না, কেন বলতেছি ভাই, দেখেন, একটা মুভি দেখার পর আপনার যদি কোন রকম আলোড়নই সৃষ্টি না হয়, মনের মধ্যে কোনো ফিলিংসই না হয়, তাহলে তো সেটা দেখা উচিত। আমাকে এই মুহূর্তে যেহেতু রেডিওতে শুনছো, দেখতে পাচ্ছ না, কিন্তু আমি আমার হাত পা দেখছি যে কোথাও কোনো দাগ আছে কিনা। যেহেতু আজকে একটা মুভি দেখলাম, আমাকে টাচ করেছে মুভিটা, স্প্লিট, কিন্তু কোনো দাগ আছে কিনা গায়ে, যেহেতু টাচ করেছে এই জন্য আমি খুঁজছি দাগ। হ্যাঁ, পেয়েছি, হাতে একটা দাগ দেখা যায়। এটা কোথাও আজকে হয়েছে মুভি দেখার সময়, স্প্লিট, টাচ করেছে আমাকে সিনেমাটা অনেক জোরে, স্ক্র্যাচ পড়ে গেছে আমার হাতে। না ভাই, আমি আমার কিছু ফ্রেন্ড আছে, হ্যাঁ, যেমন দে আর ভেরি ক্রেজি ফ্যান অফ কোরিয়ান মিউজিক। হ্যাঁ, কোরিয়ান মিউজিক। হ্যাঁ, খুবই ক্রেজি ফ্যান কোরিয়ান মিউজিক। এখন আমি ওদেরকে বললাম, তোরা যে কোরিয়ান গান শুনি, ফার্স্ট অফ অল কোরিয়ান গান শোনার পর লিরিক্সটা বুঝতে পারিস না? আমরা কোরিয়ান ভাষা বুঝি না। আমরা বললাম যে ফাইন, তাতে কি হয়েছে? গুগল তো আছে, গুগল তো ট্রান্সলেটরে কাজ করে, মিউজিক হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট করে দেখছিস। হ্যাঁ, প্রথম কথা যে না, এত টাইম কোথায়? আমি আপনাকে এটা কথা বলি, হ্যাঁ, আমি কিন্তু এনরিকে ইগলেসিয়াসের বিশাল ভক্ত। হ্যাঁ, মানে আমি ওনার নতুন গান বের হয়েছে, মানে আমরা বেশ কয়েকজন স্কুলের ফ্রেন্ড আছে যারা এনরিকে ফ্যান, সবাই গানটাকে কি বলবো পরিত্যক্ত করছে। হ্যাঁ, আমিও একজন এনরিকের ফ্যান, বার্সেলোনা কোচ লুইস এনরিকে। হ্যাঁ, বার্সেলোনা কোচ লুইস এনরিকে, অ্যানাদার এনরিকে। না, বার্সেলোনা কোচ লুইস এনরিকে হঠাৎ অনেক খারাপ। তুমি ফুটবল দেখো নাকি? ওয়াও, সিরিয়াসলি? আমি ফুটবল তুমি আগে বলবে না? আমি তো আই লাভ দোজ গার্লস হু লাভ ফুটবল অ্যাকচুয়ালি। It's been a while আমি ফুটবল খেলা দেখতে পারতেছিলাম। It's like 3-4 মাস হয়ে গেল। মাঝখানে একটা ম্যাচ মেবি দেখছিলাম, এলো ক্লাসিকের পরে আর দেখাই হয়নি। আমি সিরিয়াসলি এই মুহূর্তে থ্রিলড। আমি যে মেয়েরা ফুটবল পছন্দ করে, আমি ওই মেয়েদের ফ্যান হয়ে যাই সাথে সাথে। সো আই এম বিকামিং আ ফ্যান অফ ইউ। আমি ক্রিকেটও খুব পছন্দ করি। ক্রিকেট নিয়ে আমার অত আবেগ নেই, কিন্তু আমি ফুটবলের যেহেতু ফ্যান, এবং স্পেশালি দোজ গার্লস হু লাভ ফুটবল, আই লাভ দেম। না, আমি অ্যাকচুয়ালি ভাই, আমি না মানে ফুটবল খেলা দেখি, ইটস রিয়েলি ফান এন্ড প্লেজার। হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে আমি কোনো ক্লাব ফলো করতে চাই না। ফুটবল খেলা কি তোমাকে টাচ করে যায় ভাবে? না, বুঝলাম না, আগে বলেন। ফুটবল খেলা কি তোমাকে টাচ করে মুভির মতো, যেভাবে বললে যে ভালো মুভি তোমাকে টাচ করে যায়? না, ফুটবল খেলা কিছু মতো দেখবেন আপনার ভালো লাগে, কিছু গোল দেখলে মনে হয় কি সুন্দর, কিছু এক্স্যাক্টলি, এটা ঠিক বলেছো যে কিছু গোল দেখলে আসলে মনে হয় যে পৃথিবীটা গোল। তারপর কিছু মানে পাস দেখলে মনে হয় কি সুন্দর পারফেক্ট পাস দিল সে, বা কিপার দেয়, তখন মনে হয় এই গোলকিপার ছাড়া খেলা অসম্ভব, গোলকিপার না থাকলে খেলা দেখার কোনো মানে হয় না, এরকম মনে হয়। এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ ইউর ফেভারিট টিম? বার্সেলোনা? এইটাই তো আমি বলতেছিলাম যে আমি কোন ক্লাব এবং কান্ট্রি আমি ফলো করি না। আমি খেলাধুলা দেখি, কিছু প্লেয়ারকে আমার ভালো লাগে। কাকে ভালো লাগে বলো? কয়েকদিন আগে ইব্রাহিমোভিচের খেলা দেখলাম, হালকা। কোন ইব্রাহিম? কার কথা বলছো? ইব্রাহিমোভিচ। ওকে, জলাতান ইব্রাহিমোভিচ। ইউ লাইক হিম? আমার ভালো লাগলো দেখে। ওকে, আর হুজ নেক্সট? তারপরে সবচেয়ে মজার ব্যাপার, একসাথে আমি 3টা ম্যাচ দেখতেছিলাম সেদিন। তোমার বাসায় 3টা টিভি নাকি? একসাথে 3টা লিগে 3টা ম্যাচ হচ্ছিল। লা লিগায় কোন ম্যাচটা মনে নাই, বাট
সিরিয়াতে হচ্ছিল রোমার সাথে টোরিনের ম্যাচ। ওই ম্যাচে রোমা খুব ভালো খেলেন, ফ্রান্সিসকো টোটি ম্যান প্রতিদিন। তুমি তো সিরিয়াসলি ব্যাপক ফুটবল লাভার, তো আমি সত্যি মজা হচ্ছে বেশ। তুমি তো ব্যাপক ফুটবল লাভার, তুমি সিরিয়া দেখো, রোমা তোরিনোর খেলা দেখো, ভেরি ইন্টারেস্টিং। আমি মানে চ্যালেঞ্জ পাকাতে যে খেলা হচ্ছে বসে গেছি দেখতে। হ্যাঁ, তো তারপর দেখলাম যে ফ্রান্সিসকো টোটি, মানে লোকটা কি বুড়া হবে না আমার কোশ্চেন। ইয়া, হি ইজ এভারগ্রিন ফ্রান্সিসকো টোটি। মানে ইতালিতে তো সে খুব ফেমাস লিজেন্ড লেভেলে, বাট প্রতিটা ম্যাচে সে 20 থেকে 25 মিনিট খেলে এবং উনি মাঠে নামা মানে রোমা জিতবে, উনি না নামা মানে রোমা ড্র করবে বা হারবে, মানে ওনাকে নামতেই হবে ম্যাচ জিততে হলে। উনি সেই লেভেলের মানে ইন্সপায়ারিং একজন প্লেয়ার। উনি নামতেছে দেখেই প্লেয়ারদের খেলার উত্তেজনা বেড়ে গেল। এরকম একটা ব্যাপার, মানে আমি পুরো শক হয়ে গেলাম যে ম্যাচটা ড্র হচ্ছে আমি নিজ চোখে দেখতেছি, 10 মিনিট নেমে সে ম্যাচটা জিতে দিল। আচ্ছা, সো ফ্রান্সিসকো টোটি ইজ your another favorite player? হ্যাঁ, তারপর আরেকটা ম্যাচ আর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখছিলাম, কার সাথে জানি খেলছিলাম ভুলে গেছি। ফরাসগঞ্জের সাথে খেলা হচ্ছিল। তারপর সেদিন তো খেলা হলো না একটা যে দুই ওই যে কাপ, ইংলিশ কাপ 1 মেবি, ওটা ক্যাপিটাল 1 কাপ, যেটাকে আরেকটা বলা হয় ইংলিশ লিগ কাপও বলা হয়, অ্যাকচুয়াল ফর্মাল নেম হচ্ছে ক্যাপিটাল 1 কাপ। ওটা তো ড্রই হচ্ছিল, আউট অফ নোহোয়্যার লাস্ট 5 মিনিটের মধ্যে একটা উইকেট হলো কোত্থেকে কেমনে। সাউদাম্পটনের সাথে ছিল খেলাটা, হ্যাঁ সাউদাম্পটনের সাথে ছিল, বাট আমি হঠাৎ করে দেখলাম যে গোল হয়ে গেল। আমি কি একটাকে তো 2-2 ছিল, দ্যাট ওয়াজ ম্যাজিক্যাল জলাটান অ্যাকচুয়ালি, কারণ ওই খেলাটা ড্র হতে যাচ্ছিল, 2-2 গোলে ড্র ছিল, কিন্তু শেষ মুহূর্তে 87 মিনিটে জলাটান ইব্রাহিমোভিচ গোল করে। আমি খুব লাকি, হ্যাঁ আমি মানে 3টা ম্যাচ দেখলাম মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে, 3টাতে আউট অফ নোহোয়্যার লাস্টের দিকে যে জলাটান ইব্রাহিমোভিচ গোল করলো আর ম্যাচ জিতে গেল। There was really something ordinary, মানে extraordinary, আমাদের সবসময় দেখা যায় না। Okay. It's really extraordinary. I'm like, wow. So, name one more favorite player, last one, আরেকজন, এটাই শেষ, আরেকজন favorite player এর নাম। আরেকটা favorite player, এই মুহূর্তে আরেকটা ফেভারিট প্লেয়ার আমি রিসেন্টলি অনেকদিন খেলা দেখি না, বাট আচ্ছা বেশ কয়েকদিন আগে যে রিয়াল মাদ্রিদের খেলার মনে হয় হাইলাইটস দেখতেছিলাম কোন জন্য চ্যানেলে, আমার তখন মানে ওদের মানে ওদের তো অনেকগুলো টিম এ, টিম বি, টিম সি, টিম ডি, অনেক টিম, ওদের এত প্লেয়ার। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ ইজ ওয়ান অফ দোজ ক্লাব যারা হচ্ছে প্লেয়ার কিনে বাট সবাইকে খেলাতে পারে না, প্লেয়ার গুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ভালো ক্লাবগুলোর জন্য ফ্রিজে রেখে দেয় যাতে নষ্ট না হয়। এই একটা কারণে আমার রিয়াল মাদ্রিদের উপর খুবই রাগ ওঠে যে এত ভালো প্লেয়ার কিনে ওরা বাট প্লেয়ার গুলোকে নষ্ট করে ফেলে। যেমন আপনি সামির নাসরির কথা বলতে পারেন, আমি গত কয়েকদিন আগে ফুটবল শোতে শুনলাম ওরা বলতেছে যে না, সামির নাসরি কখনোই অত অসাধারণ প্লেয়ার ছিল না, এত অসাধারণ প্লেয়ার ছিল এখন জুভেন্টাসে খেলতে। সামির নাসরি, এইখানে তুমি একটু ছোট্ট ভুল করেছো খুকি। সামির নাসরি হচ্ছে রিয়াল মাদ্রিদে না, এই মুহূর্তে সে সেভিয়াতে লোনে খেলছে। অ্যাকচুয়ালি সে এর আগে ছিল ম্যানচেস্টার সিটিতে, তার আগে ছিল আর্সেনালে। হ্যাঁ, কিন্তু রিয়াল মাদ্রিদ তো ছিল, লোনে ছিল তো 2 বছর মতো। তুমি যদি নাই খেলো, আমার কথা ভাইয়া, আপনি যদি নাই খেলা কেন প্লেয়ারটাকে খামাখা লোনে নিয়ে আসলেন? ও তো অন্য কোনো একটা ক্লাবে যেতে পারত। সঠিক, খুবই সঠিক। আমার কথা এখন যেটা করতেছে হ্যামেস রদ্রিগেজের সাথে, কারণ আমাকে অনেকে বলবে হ্যাঁ হ্যামেস কোনো ভালো প্লেয়ার না, ওর অত সাস্টেনেবল প্লেয়ার না, 90 মিনিট খেলতে পারবে না। আমি বুঝলাম, and the same goes to Isco কিন্তু একই খুব ভালো একটা প্লেয়ার ছিল। ইসকো এত সুন্দর খেলছিল ওই ম্যাচটাতে, আমি লাইক ওয়াও। সেম কাজ করতেছে মোরাতার সাথে। আমার মনে হয় যে মোরাতা এই সিজনে যদি আর ভালো মতো না খেলায় মোরাতাকে। ওকে, তোমার জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে প্রবাবলি এই সিজন শেষে ইসকো এবং আলভারো মোরাতা দুজনেই রিয়াল মাদ্রিদে থাকবে না। আমি যেটা বলতেছি মানে এরা দুজন চলে যাবে অন্য ক্লাবে, এন্ড মোস্ট প্রবাবলি ইসকো বার্সেলোনায় যাওয়ার একটা খুব উজ্জ্বল সম্ভাবনা আছে, আর আলভারো মোরাতা সম্ভবত ইংলিশ লিগে যাওয়ার একটা চান্স আছে। ভাই এটা না মানে লা লিগে রিয়াল মাদ্রিদ এটা কখনো হইতে দিব না। লেটস সি, ইউ নেভার নো। প্লেয়াররা সাধারণত বার্সেলোনাতে যায় না, তাকে অবশ্যই আগে অন্য কোনো ক্লাবে যেতে হবে, তারপর সেখান থেকে বার্সেলোনা যেতে পারবে। এরকম একটা মানে ওদের রাইভালরি থাকে, বা দুই একবার মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে, যেমন লুইস ফিগো, আগে রোনাল্ডো, এই একটা কারণে ওরা হচ্ছে রিসেন্টলি গত 10 বছর বা 12 বছর বা 15 বছর ধরে এই রুলসটা ওরা করছে যে রাইভাল ক্লাবের কাছে কোনো মানে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার কাছে কোনো প্লেয়ারকে শুরু করবে না। অলরাইট, সো ফ্রেন্ড তাসফিয়া, আমার মনে হয় বাকিরা বোর ফিল করছে, আমরা ফুটবল নিয়ে খুব ক্রেজি আলাপ করছি, কিন্তু বাকিরা মনে ইন্টারেস্ট পাচ্ছে না, মনে হচ্ছে কি শুরু করলো রাত দুপুর সময় ফুটবল নিয়ে। ভাইয়া আমি না অস্কার নিয়ে একটা কথা বলতে চাই, প্লিজ। অস্কারে আপনার কি মনে হয়েছে যে গানটা বেস্ট অরিজিনাল সাউন্ডট্র্যাক
অ্যাওয়ার্ড পাইছে, সেটা কি ডিজার্ভিং ছিল সেরকম? না, এটা ডিজার্ভিং ছিল না অ্যাকচুয়ালি। যে গানটা ডিজার্ভ করে সেটা অস্কারে এবার পাওয়া উচিত ছিল, যে গানটা সেটা হচ্ছে ওই গানটা। না ওই গানটা না, ওটাও না, ওটাও না, ডিজার্ভ করে এবার অন্য একটা গান। শুনেছো কিনা আমি জানি না, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা। শুনেছো এই গানটা? কার গান ভাইয়া? এটা অনেক আগে শুনেছিলাম ছোটবেলায়, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ওইটা এবার অস্কার ডিজার্ভ করে অ্যাকচুয়ালি। না তারপর আমার মানে আমি এবার অনেক অনেক মানে এনথুজিয়াজম নিয়ে আমি অস্কার দেখছি। হ্যাঁ, নাকি আমার কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো লাগছে, যেমন এবার মানে অনেকগুলো মুভির মধ্যে ফ্রান্সিস আর ফ্রান্সিস আর মুনলাইট খুব ভালোভাবে সাফল্য অর্জন করছে। খুব ভালো দেখার পরে মানে আমি দেখলাম যে, কারণ দেখেন আপনি দেখেন যে সাপোর্টিং অ্যাক্টর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বিকজ স্টুডিওতে নেই, আমি ঠিক দেখতে পাচ্ছি না ওনাকে এই মুহূর্তে। তুমি যে বললে দেখেন, আপনি একটু চিন্তা করেন তাহলে। হ্যাঁ, চিন্তা করা যেতে পারে, রাইট। হ্যাঁ, মানে সবগুলোতেই মানে ব্ল্যাকদের উত্থান আমার খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে, কারণ মানে গত মানে বিশেষ করে নির্বাচনের সময় থেকে ব্ল্যাকদেরকে যেভাবে পচানো হচ্ছিল, কারণ মানে আমার এটা খুব ভালো লাগে। তারপর আরেকটা যে এই জন্য তাদের প্রতি সমর্থন জানাতে আমি আজকে একটা ব্ল্যাক টি শার্ট পরাই মুহূর্তে, আমি এটা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি ব্ল্যাকদের প্রতি। দ্যাটস ওয়াই ব্ল্যাক টি শার্ট পরে শুরু করছি। না, আরেকটা ব্যাপার ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমার খুব মানে এই জিনিসটা আমার কাছে খুব বেশি মানে অ্যাপিলিং লাগছে, সেটা হচ্ছে যে বেস্ট ডকুমেন্টারি ফিল্মের জন্য যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, ওই ডিরেক্টর ছিল না উপস্থিত। আচ্ছা, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ইরানের দ্য সেলসম্যান, আসগর ফারহাদি। হ্যাঁ, ফারহাদি উনি মানে প্রেজেন্ট ছিলেন না, মানে আর ওনার স্পিচটা খুব বেশি অসাধারণ ছিল ডেফিনেটলি। তবে তাসফিয়া, আমার খুব ভালো লাগছে যে তুমি মানে ফুটবলের এরকম একজন ডিপ লাভার, সিনেমার খবর রাখছো, লিটারেচার খবর রাখছো, ভালো লাগছে আমার কাছে। আই লাইক দ্যাট এন্ড কিপ ইট আপ, ধরে রাখো এটা। হ্যাঁ, I will try to. এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে যে তুমি এত কিছু একই সাথে ইন্টারেস্টেড। আই রিয়েলি লাইক দ্য স্পিরিট, এটা সবার মধ্যে থাকা উচিত। আই থিংক জীবন তো একটাই, তাই না? কি আছে জীবনে, ডাল আর আলু ভর্তা, সেটাই তো, তাই না? থাকা উচিত এই ইন্টারেস্ট। তাহলে ভাই দেখেন, ফ্রেন্ডশিপটা অনেক স্ট্রং থাকে, তাদের সাথে আপনার ফ্রেন্ডশিপ হবে, তাদের সাথে ফ্রেন্ডশিপ স্ট্রং থাকবে, আর আপনি কখনো না লোনলি ফিল করবেন না। রাইট, because you have a lot of things to do. এক্স্যাক্টলি, খুবই সঠিক। তুমি সঠিক বলেছো, তোমার কথা যুক্তি আছে, ফেলে দেওয়ার মতো একদমই না। অলরাইট, সো তাসফিয়া, খুব ভালো লাগলো। আশা করছি কোনো একদিন যদি হয় আমরা একসাথে একটা ফুটবল ম্যাচ দেখবো। হ্যাঁ, hopefully I would love to. Yeah, all right. আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। Thanks for calling. ভালো থেকো। শুনলাম তাসফিয়ার কথা, এবং ফুটবলের প্রসঙ্গের সাথে আমি একটু এক্সাইটেড, অনেকক্ষণ গল্প করেছি, আশা করি কিছু মনে করেনি। হ্যাঁ, কারণ ফুটবল একদিকে, বাকি সবার একদিকে আমার কাছে, এটা আপনাকে ক্ষমা করতেই হবে বিষয়টা। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আবার চলে যাই, কোথায় চলে যাই আমরা পরের গানে। এবং SMS করার নিয়মটা বলি, যদি এখন কিছু লিখতে চান 6969 লিখতেই পারেন। আর আমরা একটা এই ফাঁকে আমরা একটা গান শুনে আসি, এবং যে গানটা শুনবো সেটা হচ্ছে অর্ণবের একটা গান। এই গানটার পরে একটু পরে ফিরছি, সাথেই থাকুন ড্রিমস অ্যাভিনিউর, এবং সাথেই থাকুন ইরাজের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছিলাম একটু আগে তাহসান আর জনের একসাথে একটা গান, তবু কেন, এবং তার আগে ছিল অর্ণবের কোনোদিন। একেবারেই সময় শেষ, তাই যার আগে আছে আরেকটা জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ রেহান নাখালপাড়ের, আজকে তার জন্মদিন। আর বাকি যারা সবাই SMS পাঠিয়েছিলেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে, সাথে থাকবেন। ঠিক যাওয়ার বেলায় শেষ গানটা প্লে করার আগে একটা কবিতা পড়ে গেলে মনে হয় মন্দ হয় না, তাই না? এটা হচ্ছে আবুল ফজল শাহাবুদ্দিনের একটা কবিতা, প্রাচীন গ্রন্থের মতো এটার নাম। জীর্ণপত্র, কীটদষ্ট, প্রাচীন গ্রন্থের মতো এই এক অবস্থা আমার। শরীরে আদিম গন্ধ, উদয়াস্ত পড়ে থাকি এক কোণে। গ্রীষ্ম, বর্ষা কত হয় প্রথা মতো, অতঃপর নির্জন শস্যের পিঠ। নদী দুরন্ত কল্লোলে কাঁপে, চঞ্চল, জানি না কিছুই, আর নিরবধি প্রাচীন গ্রন্থের মতো আমি এক অন্ধকার নদী। এখানে বিদ্যুৎ নেই, বর্ষণে নামে না সুর, এবং নিশান্তে শস্যহীন অতি দূর প্রান্তরে যেমন জলে এলোমেলো জোনাকির মেলা, তেমনি এখানে আমি নিষ্ঠুর দুঃস্বপ্নে ভরা নিঃসঙ্গ, একেলা।
কোনো দিন যদি ম্লান হয়ে আসে এই যন্ত্রণার নদী পুরনো সুগন্ধি ভরা, তাহলে কি হবে বলো? চারদিকে ইতস্তত অন্ধকার, তখনও কি গাঢ় হবে এইসব কীর্দষ্ট প্রাচীন গ্রন্থের মতো?